হুম চলো আজকে আমাদের ইউনিট 2 এর অবশিষ্ট অংশটা, অবশিষ্ট থিওরিটা কমপ্লিট করা হবে। আমাদের ইউনিট 2 এর যে ফার্স্ট অর্ডার রিয়াকশনটার নিউমেরিক্যাল গুলো ইম্পর্টেন্ট আছে, যেটা একটা নিউমেরিক্যালের আলাদা একটা পিডিএফ দিয়েছে। তো ওই পিডিএফ এর ম্যাথ গুলো আমরা যখন রায়মার্টিন করবো, ওটা প্রায় বেশিরভাগ সালে, তখন আমরা ওখানে আমাদের কভার হয়ে যাবে। আমরা চেষ্টা করব যে নেক্সট উইকের মধ্যে রায়মার্টিনের মোটামুটি বেশিরভাগ অংশটা এই চ্যাপ্টারের কমপ্লিট করে নেওয়া। তো চলো আজকে আমাদের অবশিষ্ট অংশের মধ্যে যেটা রয়েছে ছদ্ম। আচ্ছা, এটা একটু নোটটা পরে দেবো। এটা প্রথম আহ, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। হ্যাঁ, একটু এটা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া হবে, ঠিক আছে। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, এটা আমি আগের দিনও একটু বলেছিলাম যে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে আমি দেখবো যে একাধিক বিক্রিয়ক পদার্থ থাকা সত্ত্বেও সেই বিক্রিয়াটার হার কেবলমাত্র একটা বিক্রিয়কের উপরই ডিপেন্ড করে। মানে বাইরে থেকে তাকে মনে হবে সেটা দ্বিতীয় ক্রম বা তৃতীয় ক্রমের বিক্রিয়া, কিন্তু ভেতরে এক্সপেরিমেন্টালি পরীক্ষালব্ধ ভাবে দেখা যাচ্ছে সেটা প্রথম ক্রমের বিক্রিয়া। হুম তাহলে কি বলছে, অনেক রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করলেও যদি বিক্রিয়ার হার কার্যত একটি মাত্র বিক্রিয়কের কার্যত মাত্র একটি বিক্রিয়কের কার্যত কথা ছাড়ো, মাত্র একটি বিক্রিয়কের উপর নির্ভর করে। হ্যাঁ, তাহলে সে এবং একটি বিক্রিয়কের উপর নির্ভর করছে এবং কি হচ্ছে না, অন্য বিক্রিয়কের গাঢ়ত্ব বিক্রিয়া চলাকালীন, মানে যাদের উপর ডিপেন্ড করছে না, যে সমস্ত বিক্রিয়কের উপর বিক্রিয়ার হারটা ডিপেন্ড করছে না, তাদের গাঢ়ত্ব কি বিক্রিয়া চলাকালীন তাদের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। তবে ওই বিক্রিয়াকে আমরা কি বলবো, প্রথম ক্রমের বিক্রিয়া, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। তাহলে দেখো উদাহরণ আমরা দেখে নেব। অ্যাসিড দ্রবণের সুক্রোজের আদ্র বিশ্লেষণ আমরা দেখবে, এটা থার্ড সেমিস্টারে করেছি। সুক্রোজের আদ্র বিশ্লেষণ করলে কি হবে, অ্যাসিড মাধ্যমে দেখো জল আর এইটাকে একটু এরকম করে লিখে নেবে। আমি তো এটা করেছি, এটা তো এখানে একটু এক্সট্রা করে লেখাটা একটু অসুবিধা, মানে তীক্ষ্ণ দিয়ে উপরে এইচ প্লাসটা দেবে, যেমন অর্গানিকের রিয়াক্টেন্ট গুলো লেখো। ওকে। তো সেটা কি হচ্ছে, সুক্রোজকে আমরা যদি জল অ্যাসিড মাধ্যমে জল দিয়ে আদ্র বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে সুক্রোজটা ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করছে। ওকে। তাহলে এই বিক্রিয়ায় বিক্রিয়ক, দুটো বিক্রিয়ক, একটা হলো সুক্রোজ আর একটা হলো জল। অথচ পরীক্ষায় দেখা গেছে যে বিক্রিয়ার হার শুধুমাত্র সুক্রোজের গাঢ়ত্বের উপরই ডিপেন্ড করে, জলের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না। তাহলে বিক্রিয়ার হার তাহলে সেই দিক পাচ্ছি কি, বিক্রিয়ার হার আমরা পাচ্ছি শুধুমাত্র, দেখো কে বিক্রিয়ার হার ধ্রুবক, যেমন ভরক্রিয়া সূত্র দিয়ে যে বিক্রিয়ার হারটা পাই সেখানে দেখো, তাহলে এখানে কি একটা এক আছে সূচকে, তাহলে এক মানে একজনের উপর ডিপেন্ড করছে, তাহলে বিক্রিয়ার ক্রম তাহলে কি পাচ্ছে, এক। ঠিক আছে, মানে জিরো মানে এর জলের উপর ডিপেন্ড করছে না বলে জিরো লিখেছে, বা না লিখলেও চলবে, বিক্রিয়ার ক্রম জাস্ট এক। ঠিক আছে, বিক্রিয়ার ক্রম জাস্ট এক। তাহলে সেই জন্য কি এটা প্রথম ক্রমের বিক্রিয়া। একই রকম ভাবে আমরা অর্গানিকের একটা বিক্রিয়া যেটা দেখেছি যে এস্টার, এটা একটা এস্টার, অ্যাসিটিক ইথাইল অ্যাসিটেট এস্টার। হ্যাঁ, মানে এইটা হচ্ছে এইরকম যৌগ CH3 সি ডবল বন্ড ও ও C2H5, এই যে যৌগটা ইথাইল, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ওকে, ইথাইল অ্যাসিটেট। তো এই ইথাইল অ্যাসিটেটে যদি আমরা আহ এরকম জল দিয়ে, যদি এখানেও জল দিয়ে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, মানে এটা বলতে গেলে জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড মাধ্যমে, তাহলে এখানেও কি দেখা যাচ্ছে, এইখানে আমরা এটা করেছি, মানে আমরা ভেঙেছি, এটা একটা কি হয়ে যাবে, জল দেখবে এইটা হচ্ছে, ধরো এই যে জলের মধ্যে কি H প্লাস আর OH মাইনাস আছে, এই OH মাইনাসটা এইদিকে অ্যাড হয়ে গিয়ে কি এটা কার্বক্সিলিক অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। আর আমাদের এদিকটা হয়ে যাবে অ্যালকোহল C2H5OH। ওকে। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে এখানেও দেখো বিক্রিয়া দুটো, ইথাইল অ্যাসিটেট আর জল, অথচ এই বিক্রিয়ার হার কেবলমাত্র এই ইথাইল অ্যাসিটেটের গাঢ়ত্বের উপরেই ডিপেন্ড করে। একই রকম ভাবে আমরা বলে দেবো, তাহলে এখানে বিক্রিয়ার ক্রম পাচ্ছি কি, এক। বাস, এরকম একটা টিকা টাইপের, বা যখন তোমাকে বলবে যে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কি,
যদি বলে তাহলে অবশ্যই এই সংজ্ঞাটা দেব, 1 নাম্বার থাকবে, 1 নাম্বারের বেশি দেবে না, যে শব্দ প্রথম ক্রম বিক্রিয়া কি। তাহলে এই 1 নাম্বারের এই সংজ্ঞাটা লিখে অবশ্যই অবশ্যই, এতটা উল্লেখ করতে হবে না ঠিকই, তুমি জাস্ট একটা উদাহরণ দিয়ে, এটাও লিখতে হবে না, জাস্ট উদাহরণ দিয়ে এই বিক্রিয়াটা লিখে অবশ্যই তুমি বলবে তাহলে এই বিক্রিয়ার হার, মানে 1 নাম্বারের জন্য তাহলে এইটা লিখলে, তারপরে এই মানে তুমি এইটা লিখলে, তারপরে এই উদাহরণটা দিলে, উদাহরণটা দেওয়ার পরে এইখানে একটু বিক্রিয়ার হার, মানে কথাটা কিভাবে লিখবে, যে বিক্রিয়ার হার মানে এটা যে ছদ্ম প্রথম ক্রম, মানে কার কার উপরে তাহলে ডিপেন্ড করছে, বিক্রিয়ার হার ব্র্যাকেটে কে, সরি, বিক্রিয়ার হার ব্র্যাকেটে আর, আর সমান কে, আর অবশ্যই তাদের C12H সুক্রোজের সংকেত ও লেখা, বাস এইটা জাস্ট লিখে দিলেই বুঝে যাবে যে এই বিক্রিয়ার ক্রম। এবং আরেকটু লিখে দিতে পারে বিক্রিয়ার ক্রম 1 নাম্বারের বলে যে আমি ও 1 নাম্বারের মতো করে লিখবো না, তোমাকে একটু 1 নাম্বারের মতোই করেই এটা লেখা হচ্ছে। আহ, যে তুমি সংজ্ঞাটা দিলে, সংজ্ঞাটা দেওয়ার পরে উদাহরণটা দেবে, একটাই উদাহরণ দেবে, আর বিক্রিয়ার হার লিখে, বিক্রিয়ার হার লেখার পরে বলবে বিক্রিয়ার ক্রম, কারণ এই সংজ্ঞাতে ওইগুলোই তো বলা হচ্ছে যে বিক্রিয়ার ক্রম এখানে 1 হয়। হ্যাঁ, বিক্রিয়ার ক্রম 1, বাস এইটা লিখে কিন্তু উত্তরটা দেবে। এটা কিন্তু এরকম কোশ্চেন কিন্তু আসে, আমি বলেছি যে এই চ্যাপ্টার থেকে ভালোই থিওরি রিলেটেড প্রশ্ন আছে, অঙ্কের সঙ্গে সঙ্গে কিন্তু থিওরি রিলেটেড প্রশ্ন পাবে। যাই হোক, এরপরে আমাদের এই ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া সম্বন্ধে এই বিষয়গুলো একটু জেনে রাখবে, পড়লেই বুঝতে পারবে। এবারে আছে আরহেনিয়াসের সমীকরণ, এখান থেকে কিছু আমরা নিউমেরিক্যালও পেতে পারি, এই সমীকরণটা দিয়ে আমরা নিউমেরিক্যাল পাই, পরীক্ষায় আসে, আমি দেখবো নিউমেরিক্যাল গুলো দেখে নেবো শেষে। যাই হোক, তাহলে এই সমীকরণটা কিভাবে আসছে সেটা তোমাদের জানার দরকার নেই, বা তোমাদের এখন এখন জানার বিষয় নয়, তোমাকে জাস্ট এই সমীকরণটাকে বলা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। ঠিক আছে, মানে এখানে আমরা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার কিছু মানে বিক্রিয়ার আহ, ক্রিয়া কৌশল সম্বন্ধে আমরা একটা ধারণা পাবো। তো আর্নিয়াসের সমীকরণটাই দেখো, তাহলে কি সমীকরণটার মধ্যে তাহলে কে কি সেটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এই কেটা বুঝতে পারছো, কেটা হলো বিক্রিয়ার হার ধ্রুবক, ই এ এইটা আমরা এক্ষুনি আলোচনা করব। এখানে যে এই একটা এনার্জি বা শক্তি, যেটাকে বলা হচ্ছে সক্রিয়করণ শক্তি, এই সক্রিয়করণ শক্তি নিয়ে আমরা আলোচনা করব। হচ্ছে সক্রিয়করণ শক্তি। ওকে, আর এখানে আমাদের সক্রিয়করণ শক্তি। তাহলে কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, হলো বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থের, শুধু জাস্ট এটা লেখা দরকার নেই, সক্রিয়করণ শক্তি লিখবে। বিক্রিয়ক পদার্থ অণু সক্রিয়করণ শক্তি, শুধু সক্রিয়করণ শক্তি লিখলেও হবে। আমরা যখন সক্রিয়করণ শক্তি সম্বন্ধে জানবো তখন আরো এটা ব্যাপারটা বুঝতে পারবো। এরপরেই আছে, আর এখানে এটা কি, এই যে এটা একটা কম্পাঙ্ক গুণাঙ্ক, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ওকে, আর এখানে তাহলে আর এর ব্যাপারগুলো এগুলো দিতে পারো, আমি এখানে দিইনি, কারণ আরটা হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, আরটা অবশ্যই আরো দিয়ে দেওয়া উচিত, আমি দিয়ে দেবো নোটটা যখন রিভাইজ করবো, কারেক্ট করে আমি তোকে দিয়ে দেবো। তো এখানে লিখবে টি আর হচ্ছে, তাহলে কি আরটা হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে কেলভিন উষ্ণতা। আর এখানে আমি উল্লেখ করে দিয়েছি এককটা, কে এর একক আর এর একক, যেহেতু এটা কে এর একক আর এর একক, আর আরহেনিয়াস ইকুয়েশন সমীকরণ অ্যাকচুয়ালি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রেই আমাদের বেশি প্রযোজ্য হয়, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রেই আরহেনিয়াসের সমীকরণটা প্রযোজ্য হয়। আহ, যদিও মানে এটা সীমাবদ্ধতা এর একটা আছে, এত ডিটেলসে বললাম না, এতটা ডিটেলসে জানতে হবে না, জাস্ট সমীকরণটা জেনে একটু ব্যাপারটা মনে রাখবে যে কে আর এর একক কিন্তু একই। যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কম্পাঙ্ক গুণাঙ্কের একক কি, কম্পাঙ্ক গুণাঙ্কের সংখ্যা টংখ্যা জিজ্ঞেস করে না, একক কি, তাহলে বলবে কে এর একক আর এর একক একই হয়। মানে ডিপেন্ড করছে, মানে প্রথম ক্রম বিক্রিয়ার ঠিক নয়, মানে শূন্য ক্রম বিক্রিয়ার হলে তাহলে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর যা একক আর এর একক একই হয়ে যাবে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক আর এর একক একই হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে জাস্ট দেখিয়েছি যে কে আর এর একক একই হবে। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক আমরা নিশ্চয়ই জানি কি সময়ের ইনভার্স, তাহলে সেকেন্ড ইনভার্স, তাহলে এর এককও সেকেন্ড ইনভার্স, যে জাস্ট মনে রাখবে। আর শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে নিশ্চয়ই কে এর একক কি মোল পার লিটার সেকেন্ড ইনভার্স। হ্যাঁ, তাহলে এর এককও এটা। চল,
তাহলে আর্হেনিয়াসের সমীকরণটাকে আমরা আরো একটু আহ ভালো করে লিখবো বলতে আমরা এটা আমার ই অর্থাৎ এর রেসপেক্টে লিখেছি, টু দি পাওয়ার, হ্যাঁ, মানে লগের রিলেটেড এখানে বিষয় আছে। তাহলে এই বিষয়টাকে আমরা এই রূপে লিখবো, মানে এর আরেকটা রূপ কি দেবো না, দুদিকে আমরা যদি নেচারাল লগ নিয়ে নিই এলএন, তাহলে আমরা কি পাবো, এটার থেকে আমরা যদি দুদিকে এলএন করি অর্থাৎ নেচারাল লগ যাকে বলে, বা লগ ই বেস যদি করি, তাহলে এলএন কে সমান, এটা কি এই যে এ আর ই টু দি পাওয়ার এটা তো দুটো গুণ আকারে আছে, তাহলে লগের গুণের সূত্র দিয়ে কি জানে লগ এ, তাহলে লগ এ প্লাস লগ, লগ নয় সরি, এখানে আমি নেচারাল লগের কথা বলছি, তাহলে নেচারাল লগ নিয়ে তোমাকে দুদিকে নেচারাল লগ প্রথমে করবে, তাহলে নেচারাল লগ প্লাস ই, নেচারাল লগ ই টু দি পাওয়ার ই এ বাই আর টি। ওকে, দেখো এইখান থেকে আমরা পাচ্ছি তাহলে নেচারাল লগ এ, আর এই যে ই এ বাই আর টি এটা কি সূচকে আছে, ই এর সূচকে আছে, তাহলে সূচক লগের সূত্র অনুযায়ী সূচকের জিনিসটা সামনে চলে আসে, তাহলে সামনে চলে আসবে মাইনাস ই এ আর টি, তাহলে প্লাস এ মাইনাসে কি মাইনাস হয়ে যাবে, তাহলে ই এ বাই আর টি। ওকে, আর এলএন ই মানে কি, এলএন ই মানে নিশ্চয়ই এলএন এর বলছে কি বেসটা ই, তাহলে ই বেস ই মানে কি এটা এক, যেমন লগ 10 এর মান কি 1 হয়, তেমনি নেচারাল লগ ই এর মান কি হয় 1 হয়। তাহলে এখানে নেচারাল লগ ই মানে যখন এইটা আমার সামনে চলে এলো তখন শুধু পড়ে থাকলো নেচারাল লগ ই, তার মানে কি 1 হয়ে গেল, তাহলে আমি পেলাম কি এইটা পেয়ে গেলাম যে আহ, আমি পেয়ে গেলাম এইটা থেকে, এই সমীকরণটা থেকে পেয়ে গেলাম এইটা। দেখো এই জন্য একবার এই মাঝের স্টেপটা একটু স্টেপ জাম্প দিয়েছে, তাহলে দেখো এখানে কি করেছে ন্যাচারাল লগ কে, তাহলে পাচ্ছি দেখো ন্যাচারাল লগ কে সমান কি পাচ্ছি এলএন এ, দেখো এলএন এ মাইনাস ই এ বাই আর টি। তাহলে আমরা পেলাম দেখো এই সমীকরণটা থেকে যেটা আমরা আগে করলাম, আমরা পেয়ে গেলাম এইটা ন্যাচারাল লগ, দুদিকে ন্যাচারাল লগ এনে এটা পেয়ে গেলাম। এবার ন্যাচারাল লগকে আমরা লগ করব নর্মাল, আমরা যখন নিউমেরিক্যাল করব নিশ্চয়ই আমরা লগের মানগুলো, এই ন্যাচারাল লগের মানগুলো মনে রাখি না, বা মনে রাখি না, তাহলে লগের মান করার জন্য তাহলে এই ন্যাচারাল লগকে লগ করব। আমি অনেকবার আগেও বলেছি যে ন্যাচারাল লগ সমান কি, ন্যাচারাল লগকে আমরা সমান লগে করলে কি 2.303 অ্যাপ্রক্স, এটা লগ লগ ন্যাচারাল লগ সমান 2.303 লগ। তাহলে আমি এই যে এলএন এর জায়গায় তাহলে কি লিখবো কি 2.303 লগ কে। ওকে, তারপরে দেখো এদিকেও এই যে এলএন এ, তাহলে এলএন এ কেও তাহলে এলএন এর বদলে আমি কি লিখছি, এলএন এর বদলে লিখবো 2.303 লগ এ। ওকে, আর এটা যেমন আছে, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো এই এলএন কে আমরা লগ করতে গিয়ে 2.330 দিয়ে গুণ করে দিলাম, এখানেও 2.303 দিয়ে গুণ করলাম, আর এখানেও করলাম, এখানে গুণ করে দিলাম। এবারে এই সমীকরণটাকে আমরা কি করব, আরো একটু সিম্পলিফাই করার জন্য কি করব, দুদিকে 2.303টাকে আমরা কি করব ভাগ দিয়ে দেবো, মানে এদিকেও 2.30 দিয়ে ভাগ দাও, একেও লেফট সাইড রাইট সাইডে আমরা 2.303 দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করলে দেখো এটা কেটে যাবে, তাহলে এই জন্য পড়ে থাকবে শুধু লবকে। আর একেও ভাগ করলে কি, আমরা যখন এটা দিয়ে ভাগ করছি তাহলে এটা ভাগ 2.303, এটা দিয়েও ভাগ, আর একেও 2.303 দিয়ে ভাগ। ওকে, তাহলে কি হলো, এটা এটা কেটে গেল, শুধু পড়ে থাকছে কি লগ এ, আর এইটা কি পড়ে থাকছে ই এ বাই 2.303 আর টি, মানে এইটা এইটা তো এটা আবার তো উল্টে যাবে, উল্টে গেলে কি এইটাই সেটা আবার এটা হয়ে যাবে, কি হয়ে যাবে, এইটা যখন এইটা দিয়ে এটাকে যখন 2.303 দিয়ে ভাগ করব, তাহলে অ্যাকচুয়ালি কি হবে ই এ এইটা কি উল্টে যাবে, তার মানে 2.303 আর টি হয়ে যাবে। ওকে, তাহলে দেখো কি হলো তাহলে না, এই যে রূপটাকে আমরা যদি দুদিকে 2.303 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এইটা থাকছে। ওকে, তাহলে তাহলে আমি পাচ্ছি যে এইটা, তাহলে লগ কি মানে এইটাই তাহলে আরেকটা রূপ, এই যে আমাদের বক্সের মধ্যে যেটা আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই 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 রূপটাই অঙ্ক করার ক্ষেত্রে বেশি কাজে লাগে, আমরা এটা দিয়ে অঙ্ক করতে পারবো না, এটা দিয়ে পারবো না, আমরা এটা দিয়েই অঙ্কগুলো করবো। লগ কে সমান লগ এ মাইনাস ই এ বাই 2.303 আর টি।
তাহলে এই যে সমীকরণটা মানে এই যে ইকুয়েশনটা এটা আমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেখো এই সমীকরণ দিয়ে আমরা গ্রাফও আমাদের আছে, প্রচুর ইম্পর্টেন্ট গ্রাফ এটা আছে। দেখো গ্রাফটা আমরা করব, গ্রাফটা দেখো, তাহলে এর তোমাকে কি গ্রাফ করতে দেবে, মানে এটা কি, এটা একটু উল্লেখ করে দিলে ভালো হতো। তো গ্রাফটা তোমাকে বলবে লগ কে, লগ কে বনাম 1/t লেখচিত্র, লগ কে বনাম 1/t লেখচিত্র, 1/t লেখচিত্র। ওকে, তো তাহলে এই লগ কে আর 1/t এর মধ্যে যে রিলেশনটা সেটা এইটা আছে। তো এই রিলেশনটাকে আমরা তাহলে সরলরেখার সমীকরণ দিয়ে যদি তুলনা করি, ওয়াই সমান এটা দেখো এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, তাহলে সিটা আগে লিখছি, সি এম এক্স। ওকে, তাহলে ওয়াই সমান সি প্লাস এন এক্স। তাহলে দেখো এখানে ওয়াই এর মানটা কি লগ কে, দেখো এই যে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে লগ কে, আর এক্স এর মানটা কি 1/t, দেখো এই যে 1/t, এইটা যে আছে 1/t। ওকে, 1/t, তাহলে 1/t আমি করে নিলাম। তাহলে লগ এর সঙ্গে 1/t এর, তাহলে এটা হচ্ছে 1/t টা এক্স। ওকে, এবারে দেখো আমি বলেছি যে এমটা এখানে, তাহলে এম এর মান নতি, নতি কত, দেখো নতিটা কিন্তু এম এর সঙ্গে যদি আমরা তুলনা করি, এম সমান নতি, সেই নতিটা কত হচ্ছে, তাহলে এই যে 1/t এর সঙ্গে যেটা বাকিটা আছে সেটা কি আছে, মাইনাস ই এ বাই 2.303 আর, ই এ বাই 2.303 আর। ওকে, তাহলে এই যে এম সমান যে এই বিষয়টা, এইটাই কি, যেহেতু এর সামনে মাইনাস আছে, তাহলে আমি অনেকবার বলেছি লেখচিত্র তোমাদের বুঝিয়েছি ফার্স্ট অর্ডারে বা জিরো অর্ডারেও আমি বুঝিয়েছি যে মাইনাস থাকলেই তার নতি কি, তাহলে নেগেটিভে যাবে, এরকম পরপর পরপর কমবে। আর কি বলেছি না, কোথা থেকে কমবে না, অ্যাকচুয়ালি কি, তাহলে সি, এই যে সিটা কি লগ এ, মানে যখন টি এর 1/t এর ভ্যালু কি এখানে জিরো, যখন 1/t এর ভ্যালু জিরো তখন কি লগ কে সমান কি লগ এ, তাহলে যখন এইখানে 1/t এর মান কি জিরো, তাহলে এই বিন্দুতে ওয়াই অ্যাক্সিস এর মানটা কত, ওয়াই অ্যাক্সিস বরাবর তার মানটা লগ এর মানটা, লগ কে এর মানটা কত, লগ কে এর মানটা হচ্ছে লগ এ, তাহলে এইখানে কিন্তু লগ এ। ওকে, এই মানটা কিন্তু লগ এ, আর এইভাবে আমাদের লেখচিত্রটা করা আছে, এই যে লেখা আছে দেখো, এইটা হচ্ছে এতটা হচ্ছে লগ এর মান, এতটা হচ্ছে লগ এর ভ্যালু। চল, তা লেখচিত্রটা, এই লেখচিত্র থেকে লেখচিত্র করবে, পাশাপাশি আমরা এই সমীকরণ থেকে কিছু সিদ্ধান্ত পাচ্ছি। কি সিদ্ধান্ত, দেখো বুঝতে পারবো যে এই যে এ অর্থাৎ সক্রিয়করণ শক্তি, যেটা আমরা এক্ষুনি আরো ডিটেলসে আলোচনা করব, সেই সক্রিয়করণ শক্তি হ্রাস পেলে, মানে এটা যদি হ্রাস পায়, মানে এটা যদি হ্রাস পায় তাহলে কি হবে চিন্তা করো, যদি এটা যদি কমে যায় তাহলে কি এই রাশিটাও কমে যাবে, তাই তো, এই রাশিটাও কমে যাবে। তাহলে এই রাশিটা কমে যাবে মানে কি, এই রাশিটা বেড়ে যাবে, কারণ এইটা সমান কি লগ কে সমান কি লগ এ মাইনাস এইটা, তাহলে যেটা মাইনাস হচ্ছে তার পরিমাণ যদি কমে যায় তাহলে নিশ্চয়ই লগ কে এর মানটা বেড়ে যাবে। ওকে, তাহলে আমি বলতে পারি তাহলে সিদ্ধান্তটা কি হলো, সিদ্ধান্তটা হলো এই যে যদি সক্রিয়করণ শক্তি বা ই এর মান হ্রাস পায়, কমে যায়, তাহলে কি হবে, লগ কে এর মান বেড়ে যাবে। যদি ই এর মান হ্রাস পায় তাহলে লগ কে এর মান বেড়ে যাবে। ই এর মান যদি, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ই এর মান যদি বেড়ে যায় তাহলে লগ কে এর মান কি কমে যাবে। আর লগ কে এর মান কমে যাওয়া মানে কি, লগ এখানে ধরো এটাতে লগ কে এর মান বেড়ে যাওয়ার মানে কি, কে এর মানটা বেড়ে যাবে, কে এর মান বেড়ে যাওয়া মানে কি, মানে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেড়ে যাচ্ছে, বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেড়ে যাচ্ছে মানে বিক্রিয়ার হারও কিন্তু বেড়ে যাবে, বিক্রিয়ার হার ধ্রুবক আর বিক্রিয়ার তো সমানুপাতিক, আমরা সবসময় এইটার সমান লিখি, কে লিখি, তার মানে কি আর এর সঙ্গে তো কে এর সবসময় সমানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে দেখো সিদ্ধান্তটা কি হচ্ছে যে যদি সক্রিয়করণ শক্তির মান কমে যায়, সক্রিয়করণ শক্তির মান যদি কমে যায় তাহলে কে এর ভ্যালু অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের ভ্যালু তথা বিক্রিয়ার হার বেড়ে যাবে। সক্রিয়করণ শক্তি হ্রাস পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, সক্রিয়করণ শক্তি বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার কমে যায়। আমরা যখন সক্রিয়করণ শক্তি পড়বো তখন তুমি নিজেই আইডিয়া করতে পারবে, হ্যাঁ কমে যাওয়ারই তো কথা, সক্রিয়করণ শক্তিটা আমরা যখন বুঝতে পারবো
যে সক্রিয়করণ শক্তি যদি বেশি লাগে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে দেখবে তার হারটা কমে যাবে, আর সেই বিক্রিয়ার হার কম হবে, সেই বিক্রিয়াটা স্লো হবে। আর যদি কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কম হয়, তাহলে সেই বিক্রিয়ার কিন্তু হারটা কি বেশি হয়। তাহলে এইটা আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, যে ই এ হ্রাস পেলে কে তথা বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। একই রকম ভাবে দেখো, যদি 1/t এর মান বৃদ্ধি পায়, 1/t এর মান বৃদ্ধি পাওয়া মানে কি, তাহলে এই মানটা কি বৃদ্ধি পাও, এই মানটা, তাহলে 1/t এর মান যদি বৃদ্ধি পায়, 1/t এর মান বৃদ্ধি পাওয়া মানে কি, এই ভ্যালুটা বেড়ে যাওয়া, তাহলে কি কে এর মান হ্রাস পাবে, তখন এর ভ্যালুটা হ্রাস পাবে। তাহলে 1/t এর মান যদি বৃদ্ধি পায়, একই রকম ভাবে যেহেতু এই মাইনাসটা থাকার জন্য এই ব্যস্তানুপাতিক সম্পর্কটা হচ্ছে আর কি, যদি 1/t এর মান বেড়ে যায়, তাহলে এখানেও পড়বো যে কে এর মান অর্থাৎ লগ কে এর মান এটা যদি বেড়ে যায়, তাহলে এটাকে হ্রাস পাবে। 1/t এর মান যদি বেড়ে যায়, তাহলে আমরা দেখতেও তো পাচ্ছি এই যে লেখচিত্রতে 1/t এর মান যত বাড়ছে, তাহলে দেখো এই যে লগ কে টা পরপর কমছে, লগ কে এর ভ্যালুটা পরপর কমছে। তো যেটা আমরা এখানে সমীকরণ দিয়েও বুঝতে পারছি যে 1/t এর মান বেড়ে যাওয়া মানে এই রাশিটা বেড়ে যাওয়া, এই রাশিটা বেড়ে যাওয়া মানে এই রাশিটা কমে যাওয়া। তাহলে 1/t এর মান যত বাড়বে, কে এর মান তত কমবে, লগ কে এর মান কমবে, অর্থাৎ কে এর মান তত কমবে। অর্থাৎ আমরা বলতে পারি যে 1/t বৃদ্ধি পেলে কে এর মান হ্রাস পায়, কে হ্রাস পায়, তাহলে লেখা আছে কে হ্রাস পায়। বা যদি আমরা এবারে ধরি, যদি টি এর মান যদি বৃদ্ধি পায়, দেখো এই 1/t এর মান কখন বৃদ্ধি পাবে, 1/t এর মান তখনই বৃদ্ধি পাবে যখন টি এর মান হ্রাস পাবে, তাই না? একটু ব্যাপারটা বুঝো, 1/t এর মান বৃদ্ধি কখন পাবে, এটা তো হরের আছে, তার মানে এই টি এর মান হ্রাস পেলে তবে কি, এইটা একটু বোধহয় আমার হ্রাসের লেখা হবে, যাই হোক আমি পরে আসছি, এটা বুঝে নাও। যদি 1/t এর মান বৃদ্ধি পায়, তাহলে টি এর মান হ্রাস পাবে। হ্যাঁ, তাহলে আমি এইটা লিখবো যে টি এর মান যদি হ্রাস পায়, আর আমরা 1/t এর সঙ্গে তাহলে এর রিলেশনটা কি ছিল, কে এর রিলেশনটা ছিল 1/t এর মান, 1/t এর মান বৃদ্ধি পেলে কে এর মান হ্রাস পায়। আর 1/t এর মান বৃদ্ধি পাওয়ার অর্থই কি, শুধু টি এর মানটা হ্রাস পাওয়া। ওকে, তাহলে আমরা বলতে পারি টি এর মান হ্রাস পেলে কে এর মান কি, হ্যাঁ বলছি 1/t এর মান বৃদ্ধি পেলে, এই 1/t এর মান বৃদ্ধি পেলে কে এর মান কি হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি এইটা দেখো তাহলে সমানুপাতিক হয়ে গেল, 1/t এর মান বৃদ্ধি পেলে কে এর মান হ্রাস পায়, 1/t মানে কি টি এর মান হ্রাস পাও, তাহলে বলতে পারি টি এর মান হ্রাস পেলে কে এর মান হ্রাস পায়। তাছাড়া আমরা দেখবে এমনি যদি চিন্তা করো, কোনো একটা বিক্রিয়ায় যদি উষ্ণতা বাড়িয়ে দাও, বিক্রিয়াটা দেখবে গতি বেড়ে যায়। সাধারণত কোনো বিক্রিয়া আহ, বেশিরভাগ বিক্রিয়া দেখবো যে প্রকৃতিতে বেশিরভাগ বিক্রিয়া, সেখানে দেখবো যে যত উষ্ণতা বাড়ালে বিক্রিয়ার বেগটা বেড়ে যায়। তাহলে টি এর মান হ্রাস পেলে বিক্রিয়ার বেগ, বিক্রিয়ার হার কমে যায়, অর্থাৎ বিক্রিয়ার হার কমে যায়, বিক্রিয়ার হার ধ্রুবক কমে যায়, অর্থাৎ বিক্রিয়ার হার কমে যায়। তাহলে আমরা বলতে পারি টি এর মান বৃদ্ধি পেলে বিক্রিয়ার যে বেগ বা কে এর মান কি বৃদ্ধি পায়, বিক্রিয়ার ধ্রুবকের মান, হার ধ্রুবকের মান বৃদ্ধি পায় তথা বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ওকে, তাহলে এটা ঠিকই আছে যে টির মান বৃদ্ধি পেলে কে তথা বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ওকে, তাহলে এই বিষয়টা একটু মনে রাখবে, আমাদের আহ, আসতে পারে পরীক্ষা, হয়তো ব্যাখ্যা করতে পারে যে টি এর মান বৃদ্ধি পেলে কে এর মান আহ, বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। তখন তুমি আরহেনিয়াসের সমীকরণটা দিয়ে বোঝাবে যে এই সমীকরণ অনুযায়ী পাচ্ছি যে 1/t এর মান বৃদ্ধি পেলে কে এর মান হ্রাস পায়। 1/t এর মান বৃদ্ধি পাওয়ার অর্থ কি, টি এর মান হ্রাস পাওয়া। তাহলে টি এর মান হ্রাস পেলে কে এর মান হ্রাস পায়, তাহলে অতএব টি এর মান বৃদ্ধি পেলে কে এর মান, কে তথা বিক্রিয়ার হারের মান বৃদ্ধি পায়। তাহলে এইটা আমাদের হলো। এবারে দেখো আরেকটা, এই আরহেনিয়াসের যে সমীকরণটা, এই লগ দিয়ে যে সমীকরণটা, সেটাকে আমরা নিউমেরিক্যাল করার জন্য আরেকটা সমীকরণ আমাদের কাজে লাগে। এই সমীকরণটা অ্যাকচুয়ালি আমরা মুখস্থ নাও করতে পারি, আমরা ওখানে অঙ্ক করার সময় এই সমীকরণটা বের করে নেব, এটা এই সমীকরণটা আমরা ওখানে ক্যালকুলেট করে নেব। নাহলে যদি আগে থেকে মুখস্থ থাকে, হ্যাঁ, বা মনে থাকে, তাহলে সুবিধা। তবে আমরা এটা যদি ভুলেও যাই, এই সমীকরণটা সহজে বের করে নিতে পারি। কিছুই নয়, দেখো আমরা কি সমীকরণটা পেয়েছি, আমরা সমীকরণ পেয়েছি ধরো আমি ধরে নিলাম যে একটা রাসায়নিক বিক্রিয়া যখন T1 টেম্পারেচার ছিল,
তখন তার মানে টি এর সঙ্গে কে তো একটা বললাম আগে সমীকরণে আমরা তো দেখলাম যে বিক্রিয়ার টি এর সঙ্গে উষ্ণতার সঙ্গে কে এর অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা ধরে নিলাম যে T1 টেম্পারেচারে বিক্রিয়ার হার ধ্রুবক ছিল ধরো K1। T1 যখন ছিল তখন বিক্রিয়ার হার ধ্রুবক ছিল K1। T2 যখন টেম্পারেচার ছিল তখন বিক্রিয়ার হার ধ্রুবক কত ছিল? T2 ছিল, সরি K2 ছিল। তাহলে আমরা এই দুটো যখন এইটা ছিল এই ব্যাপারটা, তখন আমরা বিক্রিয়ার আর্হেনিয়াস এর সমীকরণ অনুযায়ী তাহলে কি পাবো? লগ K1 সমান লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর T1। ওকে, তাহলে এইটাকে আমরা কাজে লাগিয়ে এই 1 নম্বর সমীকরণটা পেয়ে গেলাম। এবারে আর্হেনিয়াস সমীকরণ অনুযায়ী তাহলে এই যখন উষ্ণতা T2 ছিল তখন বিক্রিয়ার হার ধ্রুবক ছিল K2। তাহলে K2 অনুযায়ী আমরা 2 নম্বর সমীকরণটা পেয়ে গেলাম লগ K2 সমান লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর T2। তাহলে এই দুটো সমীকরণকে আমরা কি করব? আবার ভাগ করব, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ ভাগ করব। ওকে, তাহলে ভাগ করলে মানে ধরো আমি কেন 2 নম্বর থেকে T2টা ধরো বেশি, T2টা আমরা ধরে নিচ্ছি T2টা বেশি, সেই জন্য আমরা বেশিটা থেকে কমটা বিয়োগ করব। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বিয়োগ করি, ওকে, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ কর, তাহলে দেখো কি পাবো? তাহলে আমরা এটা দেখো লগ K2, এই যে লগ K2 মাইনাস মানে এই লেফট সাইড মাইনাস লেফট সাইডের সঙ্গে লেফট সাইডের যে জিনিসগুলো এটার থেকে এটা লেফট সাইডে যেটা আছে মাইনাস, আর এটার থেকে এইটা মাইনাস। তাহলে লগ K2 মাইনাস লগ K1 এটা পেয়ে গেলাম। এবারে দেখো এইটা একটু হিসাব করে দেখো, তাহলে এই যে লগ এ কেটে যাবে, কারণ এটা এই সাইডটা যদি আমি বিয়োগ করে দেখাই, এখানে বিয়োগ করেনি একবারে ডাইরেক্টলি লিখছে, তাহলে কি পাবো দেখো? তাহলে আমি পাচ্ছি যে আমি রাইট সাইডটা বিয়োগ করে দেখাচ্ছি। তাহলে আগে আমি কি 2 নম্বর সমীকরণে কি ছিল? 2 নম্বর সমীকরণ মাইনাস 1 নম্বর সমীকরণ, তাহলে 2 নম্বরের সমীকরণে ছিল লগ এ মাইনাস ই এ বাই 2.303 আর T2। ওকে, তাহলে এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণের রাইট সাইড। এবার 1 নম্বর সমীকরণের রাইট সাইডটা বিয়োগ করব। 1 নম্বর সমীকরণের রাইট সাইডে কি আছে? লগ এ মাইনাস ই এ বাই 2.303 আর T1। ওকে, T1 ছোট করে লিখেছি, একটু দেখে নিও। তাহলে সমান কি হচ্ছে? সমান হচ্ছে, তাহলে দেখো এটা লগ এ ছিল, সরি লগ এ, তাহলে লগ এ মাইনাস ই এ বাই 2.303 আর T2 মাইনাস লগ এ লগ এ, দেখো এই মাইনাস এই মাইনাসে কি প্লাস হয়ে যাবে এখানে, তাহলে ই এ বাই 2.303 আর T2। দেখো তাহলে লগ এ মাইনাস লগ এ কেটে গেল, প্লাস লগ এ মাইনাস লগ এ কেটে গেল। তাহলে দেখো এইখানে আমরা কি পেলাম? এইখানে আমরা পেলাম, আমি কি করব না, এই যে সরি এইটা না T1 ছিল, এইটা আমাদের T1 ছিল। ওকে, এটা তো এই 1 নম্বর সমীকরণের তাহলে T1। তাহলে আমরা কেটে গেল, দেখো লগ এ মাইনাস লগ এ কেটে গেল। তাহলে আমাদের দেখো এইখানে সামনে প্লাস আছে, তাহলে এইটাকে আমরা আগে লিখবো, এটাকে পরে লিখছি। তাহলে ই এ বাই 2.303 আর T1 মাইনাস ই এ 2.303 আর T2। ওকে, তাহলে কি হলো দেখো, তাহলে এখান থেকে নিশ্চয়ই এবার বুঝতে পেরে যাবে। আমরা তাহলে কমন নিলাম কি ই এ বাই 2.303 আর, তাহলে এইটা কমন নিয়ে নিলে এবার এখানে পড়ে থাকছে 1/T1 মাইনাস কি 1/T2, 1/T1 মাইনাস 1/T2। ওকে, তাহলে এইখান থেকে এইটা এসে গেল। ওকে, তাহলে আমরা যে এখন আমরা কি পেলাম? এবার লগের সূত্র দিয়ে আমরা কি জানি? লগ K2 মাইনাস লগ K1 মানে কি লগ K2/K1, এটা লগের সূত্র দিয়ে পেয়ে গেলাম। আর আমরা এদিকে যেটা পেলাম এটাকে আমরা কি করলাম? বিয়োগ করে দিলাম T1/T2, এটা লসাগু করলে T1 ইন্টু T2, তাহলে এটা T2 মাইনাস T1 হলো, মানে যেমন বিয়োগ করে ভগ্নাংশের বিয়োগ করে আমরা
তাহলে যে এই সমীকরণটা কিন্তু আমাদের যদি ডাইরেক্টলি মনে রাখতে পারো, মনে রাখবে এই টি টুটা বেশি। ওকে, যাই হোক, যে বেশি হোক কম হোক, মোটামুটি দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে যেটা আছে, দ্বিতীয় ক্ষেত্রে মানে প্রথমটা দ্বিতীয় ক্ষেত্রটা প্রথমে আছে, দ্বিতীয় টেম্পারেচারটা আছে K2/K1 log K2/K1 EA/2.03 আর T2 - T1/T1 এই সমীকরণটা কিন্তু আমাদের নিউমেরিক্যাল করার ক্ষেত্রে আমরা দেখাবো। তিনটে নিউমেরিক্যাল আছে, এই তিনটে নিউমেরিক্যাল দেখলে বুঝতে পারবো। চলো এবারে আমরা ওই যেটা বারবার বলে আসছি সক্রিয়করণ শক্তিটা আমরা এখানে ডিটেলসে পড়বো। সক্রিয়করণ শক্তিটা ডিটেলসে পড়বো। সব ডিটেলসে বলতে সক্রিয়করণ শক্তি এমনি সংজ্ঞা আসতে পারে, সক্রিয়করণ শক্তি কি কি বললেই তোমাকে সংজ্ঞা সহ কিছু আর 2-4 লাইন একটু লিখতে হবে। সংজ্ঞায় তাহলে কি লিখবে না, সক্রিয়করণ শক্তি বলতে ধরো একটা যখন বিক্রিয়া হচ্ছে তখন বিক্রিয়া মানে বিক্রিয়কগুলো মিশিয়ে দিলেই যে বিক্রিয়া শুরু হয়ে যাবে এটা কিন্তু নয়। বিক্রিয়া মানে বিক্রিয়াজাত পদার্থ হওয়ার জন্য বিক্রিয়ককে একটা কন্ডিশনের মধ্যে ফেলতে হবে। হ্যাঁ, তোমরা নিজেরাই ভাবো, যদি বিক্রিয়কগুলো আমরা হয়তো কিছু কিছু বিক্রিয়ক আছে যে সেটা খুব সক্রিয় বিক্রিয়ক, বা সেই বিক্রিয়াটা খুব মানে তার যে বিক্রিয়ক গুলো মেশাচ্ছ সেটা খুব সক্রিয়, তারা পরস্পর কন্ট্যাক্টে এলেই কি বিক্রিয়া শুরু হয়ে যাবে। ধরো সোডিয়াম আর জল, তোমরা প্র্যাকটিক্যাল করেছো নিশ্চয়ই, সোডিয়াম জল স্পর্শ হলেই দেখবে শব্দ হচ্ছে, একটু বিস্ফোরণ ফটফট করে ফাটতে থাকে। তার মানে সোডিয়ামটা খুবই সক্রিয় বলে এটা হচ্ছে, মানে জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে বিক্রিয়া হয়ে যাচ্ছে রুম টেম্পারেচারে। কিন্তু বেশিরভাগ বিক্রিয়া তো সেরকম হবে না। বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, বিক্রিয়ক অণুগুলোকে একটা গতিশক্তি লাভ করতে হবে। মানে বিক্রিয়ক গুলো এই জন্য দেখবে আমরা গতিশক্তি, এই জন্যই দেখবে বিক্রিয়াকে আমরা একটা সলভেন্টের মধ্যে, একটা দ্রাবকের মধ্যে বিক্রিয়ক গুলোকে মিশিয়ে করি। মানে দ্রাবকের মধ্যে মধ্যে যদি বিক্রিয়ক গুলো থাকে তাহলে কি বিক্রিয়কের ছোট ছোট অণুতে দ্রাবকের মধ্যে সে ভেঙে যাবে। এবার ছোট ছোট অণুর মধ্যে কি মানে জলের মধ্যে ছোট ছোট অণু যখন দ্রবীভূত অবস্থায় থাকবে, সেই অণুগুলো কি ক্রমশ এরকম জিগজ্যাগ ওয়েতে ছুটে বেড়াচ্ছে। তা ছুটে বেড়ানোর সময় কি তাদের মধ্যে ধাক্কাধাক্কি হবে। এবার সেই ধাক্কাধাক্কির ফলে নিজেদের মধ্যে কি একটা গতিশক্তির আমদানি হবে। যত তারা ধাক্কাধাক্কি লাগবে ততই বেশি গতিশক্তি উৎপন্ন হবে। যে এই যে গতিশক্তি একটা নির্দিষ্ট, প্রত্যেকটা অণু একটা নির্দিষ্ট শক্তি লাভ করলেই তবেই সে বিক্রিয়ার জন্য রেডি হবে, প্রোডাক্ট তৈরি করার জন্য রেডি হবে। তাহলে যে ন্যূনতম শক্তি, এটাই বলছে বিক্রিয়ক অণুগুলো তার গড় অণুশক্তির মানে বিক্রিয়ক অণুগুলোর একটা মানে যখন বিক্রিয়ক অণুগুলো জলের মধ্যে আছে, দেখবে কোনো কোনো বিক্রিয়াতে এই জন্য ওই ওই ন্যূনতম শক্তিটা হাসিল করার জন্য বেশিরভাগ বিক্রিয়াতে আমরা ক্যাটালিস্ট ইউজ করি, টেম্পারেচার দিই। টেম্পারেচার দিলেই একটা নির্দিষ্ট টেম্পারেচারে এলেই, বাইরে থেকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে দিলেই তবেই বিক্রিয়ক অণুগুলো একটা নির্দিষ্ট শক্তি অর্জন করতে পারবে। যে শক্তি অর্জন করলে তবেই বিক্রিয়ক গুলো বিক্রিয়া করার জন্য রেডি হবে। তাহলে বলা হচ্ছে এখানে দেখো যে বিক্রিয়ক অণুগুলি তার গড় গতিশক্তি মানে নর্মাল যে গতিশক্তি আছে তার তুলনায় যে ন্যূনতম অতিরিক্ত শক্তি অর্জন করলে বিক্রিয়া করতে সক্ষম হয়, সেই অতিরিক্ত শক্তিকেই বলবো কি সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, বিক্রিয়ক অণুগুলো যে গড় একটা গতিশক্তি, তারা বিক্রিয়ক অণুগুলো তো যখন আসছে, বিক্রিয়ক অণুগুলো যখন পরস্পর সংস্পর্শে আসছে তাদের একটা গড় গতিশক্তি, বা যে কোনো পদার্থের মধ্যে দেখবে অণুর কি একটা আমরা সেই গ্যাসের 11-এ পড়েছিলাম না, তার একটা ইয়ে আছে, কাইনেটিক এনার্জি আছে, সমস্ত কে সমান, আমরা পড়েছিলাম কে সমান। ওকে, তো সেই কাইনেটিক এনার্জি প্রত্যেকটা শক্তি আছে, কিন্তু সেই কাইনেটিক এনার্জিটাই কাফি নয়। প্রত্যেকটা অণুর একটা মধ্যে যে শক্তি আছে, কাইনেটিক এনার্জি আছে, গতি শক্তি আছে, সেটাই কিন্তু কাফি নয়। তো তাকে বিক্রিয়া করার জন্য সেই কাইনেটিক এনার্জির তুলনায় ন্যূনতম একটা এক্সট্রা এনার্জি তাকে নিতে হবে। সেই এক্সট্রা এনার্জিটা নিলেই কি তার বিক্রিয়াটা হবে। তো এইটা আমাদের সেই এক্সট্রা এনার্জিটা কি, যে অতিরিক্ত যে শক্তিটাকে কি বলা হচ্ছে সক্রিয়করণ শক্তি। তো সক্রিয়করণ শক্তির বৈশিষ্ট্যটা একটু জেনে নেবে। কি বলা হচ্ছে না, সক্রিয়করণ শক্তির মান, ওইটাই আমরা যেটা বললাম একটু আগেই আলোচনা করলাম, যে সক্রিয়করণ শক্তির মান যত কম হয় বিক্রিয়ার হার তত বেশি হয়। কারণ এখানে তুমি বুঝতে পারছো যে ধরো বাইরে থেকে একটা শক্তি দিলে বা সেই একটা অণু যদি শক্তি লাভ করে, একটা নির্দিষ্ট শক্তি লাভ করে, অতিরিক্ত একটা নির্দিষ্ট শক্তি লাভ করে, অর্থাৎ সেই সক্রিয়করণ শক্তি লাভ করে, একটা অণু যদি সক্রিয়করণ শক্তি লাভ করে তবেই সে প্রোডাক্ট তৈরি করবে। এখন সেই শক্তিটা যদি কম হয়, অর্থাৎ মানে অল্প শক্তিতেই সে অ্যাক্টিভেশন শক্তি মানে ওই বিক্রিয়াটা করার জন্য খুব অল্প শক্তি, অল্প এনার্জি সে নিলেই বা অল্প এনার্জি পেলেই সে বিক্রিয়া করার জন্য বা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করার জন্য রেডি হয়ে যাবে। অর্থাৎ তার অ্যাক্টিভেশন এনার্জি কম যদি হয় তাহলে কি
ধরো কম এনার্জিটা লাভ সবাই করতে পারবে, বেশি এনার্জি লাভ করতে গেলে তো তাকে বিক্রিয়াটা তাহলে একটু তাকে আরো তাপ দিতে হবে, তবে সেই যখন সে তাপ দিলে সে আরো কি করবে, আহ, ওই 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 অতিরিক্ত বেশি পরিমাণ শক্তি লাভ করতে তার একটা সময় লেগে যাবে। তো সেই সময় লেগে যাওয়া মানে কি বিক্রিয়ার হারটা কমে যাবে। আর সক্রিয় শক্তির মান যত কম হয় বিক্রিয়ার হার তত বেশি হয়, যেটা আমরা ওই আর্হিনিয়াসের সমীকরণ দিয়েও কিন্তু আমরা বুঝে নিয়েছিলাম যে সক্রিয় শক্তির মান কম হলে আমাদের দেখবো যে বিক্রিয়ার হার তথা কে, বিক্রিয়ার হার তথা বিক্রিয়ার হার ধ্রুবক বেশি হয়। তারপর আমরা এখানেও একটা জিনিস পড়ে নেব যে ন্যূনতম শক্তি, থ্রেশহোল্ড। সূচনা শক্তিটা কি? সূচনা শক্তি ওটাই, ধরো আমি বললাম যে একটা ন্যূনতম শক্তি লাভ করলে সেটা সেই বিক্রিয়াটা শুরু হবে, তাই তো? একটা যদি মানে তার নিজের যে শক্তি ছিল সেই শক্তি প্লাস একটা বাইরে থেকে অতিরিক্ত শক্তি অর্জন করলে যে অতিরিক্ত শক্তিটাকে আমরা কি বলছি, সক্রিয়করণ শক্তি। এবারে টোটাল যে তার নিজের যে শক্তি ছিল, অর্থাৎ নিজের যে গড় কাইনেটিক এনার্জি ছিল, গড় গতি শক্তি ছিল, সেই গড় শক্তি প্লাস সক্রিয়করণ শক্তি, এই শক্তিটা লাভ করলে তবে সে বিক্রিয়ার জন্য রেডি হবে। তাহলে ওই যে দুটো শক্তির যোগফলকে কি বলবো, তার সূচনা শক্তি, মানে সূচনা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। একটা বিক্রিয়া হওয়ার জন্য বিক্রিয়ককে তার নিজের গতি শক্তির সঙ্গে সক্রিয়করণ শক্তি মিলিয়ে যে শক্তিটা হচ্ছে সেই শক্তিটাই কি তার সূচনা শক্তি। সূচনা শক্তি কেন বলছে? কারণ মানে এতটা মিনিমাম শক্তি লাগবে, তা এর থেকেও যদি মানে সক্রিয়করণ শক্তির থেকেও যদি সে বেশি শক্তি পেয়ে যায় তবে তবে তো সে আগে বিক্রিয়া করবে, মানে তার ন্যূনতম শক্তিটা এটা লাগবে, তার থেকেও যদি বেশি শক্তি দাও কোনো অসুবিধা নেই। ওকে, যখন আমরা রান্না বান্না করি তখন জলের দেখবে 100 ডিগ্রি সেলসিয়াসে সেই জলটা ফুটে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের থেকে তুমি যদি বেশি টেম্পারেচার দিয়ে জলকে ফুটাও তো জলটা সবসময় 100 ডিগ্রি সেলসিয়াসেই ফুটবে যতক্ষণে সে বাষ্প, পুরোটা বাষ্প হয়ে চলে যাচ্ছে। তাহলে তুমি বাইরে থেকে অতিরিক্ত শক্তি দিলে তার যেটা তোমার নষ্ট হবে। এই জন্য আমরা কি আঁচটা যখন ভাত ফোটা শুরু হয়ে যায় আঁচটা কমিয়ে দিই, কারণ জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে মানে তুমি যে দম বাড়িয়ে দিলে যে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে তার কোনো মানে নেই, বুঝতে পারলে? কারণ তো ওই সময় জলের টেম্পারেচার 100 ডিগ্রিতে চলে গেছে মানে 100 ডিগ্রি সেলসিয়াসটা সবসময় কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, সেই রকম তাহলে তুমি যদি বাইরে থেকে অতিরিক্ত শক্তি দাও তবেও হবে, আর ন্যূনতম শক্তি থাকলেই হবে। তাহলে সেই মানে আপাতত সূচনা শক্তিটা কি? সূচনা শক্তিটা তার সক্রিয় ন্যূনতম যে শক্তিটা, এক্সট্রা যে শক্তিটা লাগবে যেটাকে আমরা সক্রিয়করণ শক্তি বলছি, আর নিজের যে গড় গতি শক্তি, এই দুটোর যোগফলকে আমরা কি বলছি, সূচনা শক্তি। একটু জাস্ট আইডিয়া করে করে নেব। চলো এবারে আমরা দেখবো যে এখানে কি হচ্ছে, এখানে মেকানিজমটা একটু বুঝবো যে সক্রিয়করণ শক্তি অ্যাকচুয়ালি বিক্রিয়াতে এখানে মানে এর বিষয়টা কেন সক্রিয়করণ শক্তি লাগছে, বিক্রিয়া প্রোডাক্ট হওয়ার জন্য সক্রিয়করণ শক্তির ভূমিকাটা কি। দেখো ব্যাপারটা হচ্ছে কি না, প্রথমে মানে এই যে অণুগুলো মানে যখন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করার আগে একটা বিক্রিয়ক অণুগুলো প্রথমে কি করে, তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি লেগে নিজেদের মধ্যে একটা যুক্ত হয়ে মানে একটা স্থায়ী পদার্থ নয়, এটা একটা অস্থায়ী সক্রিয় জটিল যৌগ তৈরি করে। ওকে, নিজেদের প্রথমে মানে একটা বলতে গেলে ট্রানজিশন স্টেটে চলে যায় প্রথমে। মানে একটা রিয়াক্টেন্ট যখন প্রোডাক্ট তৈরি করবে তখন সে নিজে কি করবে, আগে নিজেদের মধ্যে ধরা ধাক্কাধাক্কি লাগার পরে একটা কি নিজেদের মধ্যে অস্থায়ীভাবে একটা সক্রিয় জটিল যৌগ তৈরি করে, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করে। হুম, মানে কিরকম দেখবে, তোমরা যদি অর্গানিকের একটা রিয়াকশনের কথা তোমরা মনে করো, সেটা ধরো কি SN2 বিক্রিয়া। দেখো SN2 বিক্রিয়াতে কি হয় না, একটা ধাপে বিক্রিয়াটা ঘটে, টু মানে মনে রাখবে একটা ধাপে ঘটে। সেটা কিরকম হয়, ধরো একটা এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এখানে কি হয় না, এই নিউক্লিওফাইলটা ধরো আমি অ্যালকিল হ্যালাইড একটা বিক্রিয়ক নিয়ে নিচ্ছি, এখানে কি হয় না এর পেছন দিয়ে ধাক্কা দেয়, এটা বেরিয়ে যায়, এক স্টেপেই বিক্রিয়াটা হয়। কিন্তু দেখবো যে ট্রানজিশন স্টেটটা কিরকম হয়, যেটা আমরা বলছি এই বিক্রিয়ক গুলো মানে এটাও একটা বিক্রিয়ক এটাও একটা বিক্রিয়ক, তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে তারা প্রথমে কিন্তু ট্রানজিশন স্টেটে আসে। সেটা কিরকম লিখি, এইরকম আমরা লিখি, দেখো এখানে দেখা যাচ্ছে বন্ডটা তৈরি হচ্ছে আর এই বন্ডটা কি ভাঙছে, এই যে বন্ড তৈরি হচ্ছে আর বন্ড ভাঙছে, এই দুজনের মধ্যখানে আহ, এই ভেঙে একেবারে প্রোডাক্ট হওয়ার আগে এরকম একটা অস্থায়ী কমপ্লেক্স তৈরি করে, ট্রানজিশন স্টেটাসে চলে আসে, অস্থায়ী সক্রিয়করণ যৌগ তৈরি করে। হ্যাঁ, এটা একটা অস্থায়ী একটা যৌগ। ওকে,
তো এবারে কি দেখা যাচ্ছে যে এটা বেরিয়ে যায়, তখন একবারে স্থায়ীভাবে এই নিউক্লিওফাইলটা এখানে যুক্ত হবে, এটা প্রোডাক্ট হবে। ওকে, তাহলে এই যে এইটা তৈরি হচ্ছে, তো এইটাই কি ট্রানজিশন স্টেট। তো এই ট্রানজিশন স্টেটে কিন্তু আগে রিয়াক্টেন্ট গুলোকে আসতে হবে। সেই ট্রানজিশন স্টেট লাভ করার জন্য কি বিক্রিয়ককে একটা এনার্জি গেইন করতে হবে, তবেই সে ট্রানজিশন স্টেটে আসবে, অর্থাৎ সক্রিয় জটিল যৌগ তৈরি করবে, তবেই কি প্রোডাক্ট তৈরি হবে। ব্যাপারটা দেখো বোঝানোর জন্য আমি এইখানে দুটো গ্রাফ নিয়েছি। এগুলো অতটা ডিটেলসে আসে না, শুধু কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলছি। এগুলো অতটা আসে না, জাস্ট ওই সক্রিয়করণ শক্তি ই বা তার রিলেটেড কিছু নিউমেরিক্যাল আসতে পারে। দেখো তো কনসেপ্টের জন্য জাস্ট বলছি, এ প্লাস বি সি, এটা ধরো দুটো রিয়াক্টেন্ট মিলে কি এ বি আর সি তৈরি করছে, এর প্রোডাক্ট তৈরি করছে। তাহলে আগে দেখো এদের একটা ধরো আমি এনার্জি আর বিক্রিয়ার অগ্রগতির সঙ্গে আমরা বিক্রিয়ার এই যে শক্তির একটা রিলেশন, মানে একটা ডায়াগ্রাম আঁকছি, লেখচিত্র অঙ্কন করছি। তাহলে আমরা দেখছি ধরো এইখানে ধরো এই রিয়াক্টেন্ট গুলো ই আর মানে এই যে এ যখন আমি এরা যেটুকু যুক্ত করছি, সেই যুক্ত করা অবস্থায় তাদের শক্তিটা কত ছিল, ই আর, অর্থাৎ আমাদের আহ, যে রিয়াক্টেন্ট গুলোর মধ্যে যে তাদের মধ্যে নিজস্ব যে এনার্জি আছে, যেটা আমরা কাইনেটিক এনার্জি বলছি, সেই এনার্জিটা তার এইটা এতটা পর্যন্ত এনার্জি আছে। এবারে তাকে আমরা একটা নির্দিষ্ট এনার্জি, মানে বাইরে থেকে এসে শক্তি বা কোনোভাবে সেই শক্তি লাভ করে সে প্রথমে আসবে কি, প্রথমে সে নিজে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করবে, মানে এই দুটো যৌগ ধরো ওই রকম আমি যেটা বললাম, তারা হয়তো এরকম একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করবে, বি ডট সি। পরে দেখো এ বির সঙ্গে পার্মানেন্ট বন্ড হয়ে গেল, সি বন্ডটা ব্রেক করে গেল। তাহলে এই যে ট্রানজিশন স্টেটটা, এই ট্রানজিশন স্টেটের এনার্জি কি অনেক বেশি। এইটা কি এই যে অন্তর্বর্তী যৌগ ট্রানজিশন স্টেটের যে অস্থায়ী যৌগটার কি এনার্জি কি ধরো ই 1। ওকে, ই 1। তাহলে এই পর্যন্ত যে এইখানে কি ট্রানজিশন স্টেটটা ওইটা আছে, এরকম আমরা দেখি ট্রানজিশন স্টেটটা এইটা, তাহলে এর এনার্জি এইটা। তাহলে এবারে তুমি বোঝো, তাহলে এইখান থেকে এইখানে আসতে যে এনার্জিটা লাগছে সেটাই কি তার সক্রিয়করণ শক্তি, এক্সট্রা এনার্জি, এইটা তার নিজস্ব এনার্জি ছিল। এবারে এই এক্সট্রা এনার্জি লাভ করে এইখানে এলেই তবেই এবারে প্রোডাক্ট দেওয়া শুরু করবে সে, এই প্রোডাক্টটাই তৈরি হবে। তাহলে এইখান থেকে এখানে যাওয়ার জন্য যে এনার্জিটা লাগছে, সেই এনার্জিটা কি সক্রিয়করণ শক্তি। ই 1 এর ক্ষেত্রে এর দুটো লেখচিত্র কেন এঁকেছি আমরা সেটা পরে বুঝবো। এখন আপাতত একটা সরল করেই বুঝবো যে এইখানে তাহলে কি এটা কি সক্রিয়করণ শক্তি। তাহলে এই যে আমরা পরে লিখেওছি যে এই যে সক্রিয়করণ শক্তি সমান কি ই আর মাইনাস ই 1। ওকে, ই 1, এই যে এইটা ই 1, এর ক্ষেত্রে ই 1। ঠিক আছে, এবারে দেখো এটা কিছুই নয়, এই দুটো এক্সচেঞ্জ কেন করেছি এটা আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি। যদি তাপদায়ী বিক্রিয়া হয় তাহলে তার ক্ষেত্রে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ কি হয়, ডেল এইচ নেগেটিভ হয়। ডেল এইচ মানেই তো একটা এনার্জি, ডেল এইচ মানে তো একটা এনার্জি, তাহলে এনার্জিটা নেগেটিভ হবে। তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে এনার্জি নেগেটিভ, তাহলে এনার্জি নেগেটিভ মানে কি, তাহলে প্রোডাক্ট নিশ্চয়ই বেশি স্থায়ী। মানে কি আমরা এই এনার্জিটা কি করে পাই, ডেল এইচ আমরা কি করে পাই, বা ডেল ই কি করে পাই, ডেল এনার্জি বা ডেল ই, মানে এই ডেল এইচটা আমরা কি করে পাই, ডেল এইচ পাই যে প্রোডাক্ট গুলোর, প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, তাহলে প্রোডাক্টের ভ্যালুটা দেখো কম, যেটা মাইনাস প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, তাহলে প্রোডাক্টের এনার্জিটা কি কম, প্রোডাক্টের এনার্জি কম, দেখো প্রোডাক্টের এনার্জি কম আর রিয়াক্ট্যান্টের এনার্জি বেশি, তবেই তো নেগেটিভ হবে, তবেই তো ডেল এইচ নেগেটিভ হবে। সেই জন্য কি সক্রিয় বরণ শক্তির ক্ষেত্রে তাপদাহী বিক্রিয়ার ক্ষেত্রে প্রোডাক্টের এনার্জিটা কম হবে, তাই এটা নিচে আসছে। আর তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু কি পজিটিভ, তাপদাহী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু পজিটিভ, তাহলে সেক্ষেত্রে কি প্রোডাক্টের এনার্জি নিশ্চয়, তার মানে কি এইখানে সক্রিয়করণ শক্তি আসবে আর এই যে রিয়াক্ট্যান্টের নিচে নামবে না, প্রোডাক্টের এনার্জিটা রিয়াক্ট্যান্টের উপরে থাকবে, এই অবধি থাকবে। ওকে, রিয়াক্ট্যান্টের উপরে থাকবে। এখানে কি লিখেছে, এখানে ইয়ারটা কেন লিখেছে, এটা বলেন ফুল করে লিখে দিচ্ছে, ইয়ার এখানে এই ইয়ারটা এখানে আছে। ওকে, এটার ই আর নো, এটা প্রোডাক্ট হবে, ওরা মানে এটা প্রোডাক্ট পি লিখবে, পি। ওকে, আমি এগুলো সব ঠিক করে দেবো, পি হবে। ওকে, যেমন দেখো এই যে ইপি, এই ইপি এর ক্ষেত্রে দেখো এই যে প্রোডাক্টের এনার্জি ইপি, প্রোডাক্টের এনার্জি ইপি, আর এটাও তাহলে কি প্রোডাক্টের, এটা পি হবে। ওকে, তো যাই হোক, তাহলে এইভাবে আমরা তাহলে এরকম একটা গ্রাফ পেয়ে গেলাম। যদি বাই চান্স আসতে পারে গ্রাফ যে সক্রিয়করণ তাপদায়ী বা তাপদায়ী কোনো না উল্লেখ করলেও করতে পারে যে বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির ভূমিকা যদি বলে, তাও কিন্তু একটা গ্রাফ দিয়ে দেওয়া উচিত।
কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির ভূমিকা কি, তাহলে তাহলে কিন্তু তোমাকে ডেফিনেশনটা দিয়ে, এই ডেফিনেশনটা দিয়ে তখন থ্রিশোল্ড এর কোনো উদাহরণ দিতে হবে না, ডেফিনেশনটা দেবে, ডেফিনেশনটা দিয়েই জাস্ট বলবে যে এইখানের কথাটা আবার একটু উল্লেখ করবে। ডেফিনেশনটা দেওয়ার পরে এখানে উল্লেখ করবে যে সক্রিয়করণ শক্তি আসলে কি, না যে অতিরিক্ত সেই এনার্জিটা, এবং এইটা বলবে, এটা বলে একটা গ্রাফ দিয়ে দেবে। ওকে, অবশ্যই 1 নাম্বার বললে এতটা দিলে, এখানে এইটুকু 1 নাম্বার বললে গ্রাফ, গ্রাফ তোটা এক্সপ্লেন করার দরকার নেই, জাস্ট এরকম লিখে তুমি সক্রিয়করণ শক্তিটা দেখাবে, এইরকম এইরকম করে, এইটা এরকম একটা বিক্রিয়া, তখন যে কোনো একটা দিয়ে দেবে। এরকম আছে, সক্রিয়করণ শক্তি বললে গ্রাফটা কিভাবে দেবে, এরকম সিম্পলিফাই করে গ্রাফটা দেবে। সিম্পলিফাই করে গ্রাফ বলতে বলবে যে এ থেকে বি হচ্ছে প্রোডাক্ট, তাহলে তুমি লিখবে এখানে বিক্রিয়া, এখানে লিখবে তাহলে এরকম করে লিখবে গ্রাফটা। ওকে, তাহলে এখানে কি লেখা ছিল, এখানে আমাদের লেখা ছিল বিক্রিয়ার অগ্রগতি, হ্যাঁ শক্তি বিক্রিয়ার অগ্রগতি, তাহলে লিখবে এ থেকে বি বিক্রিয়ার অগ্রগতি, মানে অগ্রগতি বললে মানে টিও বলতে পারো, মানে টাইম যত যাচ্ছে আর কি, হ্যাঁ? আর এখানে ছিল ই, তাহলে লিখে এরকম করে এখানে এখানে একটা লিখে দিয়ে এ লিখবে, আর এরকম করে এরকম এখানে নিচেই লিখো, আপাতত এটা ধরো বি লিখবে এইখানে। লেখার পরে এইখানে এইখানে বলবে এর লিখে এরকম এর মাত্র একটা ডান্ডা দিয়ে, এটা সক্রিয়, মানে এইখানে এই এনার্জি পাচ্ছে, এটা মানে কমপ্লেক্স তৈরি হচ্ছে, রিয়াক্টেন্টটা আগে একটা কমপ্লেক্স অস্থায়ী যে ট্রানজিশন স্টেটে যায় সেটা। এবারে এইখানের কি করবে, এইখানে দিয়ে এইটাকে বলবে এরকম একটা দিয়ে, এইটাই বলে দেবে ই এ, লিখে দিলে ই এ, তো তুমি মানে উপরে লিখে আসছে সক্রিয়করণ শক্তি, বাস এরকম একটা ছোট্ট করে গ্রাফ দিয়ে দেবে। চলো এবার আমাদের, হ্যাঁ এই বিষয়টাও ইম্পর্টেন্ট, যে আমরা এখন বুঝবো কিভাবে বা কেন কি করে আমাদের যে অনুঘটক, অনুঘটকের কার্যপ্রণালী কি অনুঘটকের, আমরা অনেকদিন আগে থেকে পড়ে আসছি যে অনুঘটক থাকলে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পেয়ে যায়। তো কেন, সেটা আমরা সক্রিয় গণন শক্তি দিয়ে এক্সপ্লেন করবো, যে অনুঘটকের উপস্থিতিতে কেন বিক্রিয়ার বেগ বেড়ে যায়, অর্থাৎ অনুঘটকের কার্যপ্রণালীটা কি থাকে একটা বিক্রিয়ার ক্ষেত্রে, সেটা আমরা কিন্তু আজকে বুঝবো একেবারে সিম্পলিফাই করে। আমরা যদি আগের ব্যাপারগুলো বুঝে যাই তাহলে এটাও দেখবে একবারে সিম্পল বিষয়। কেন সিম্পল বিষয়, দেখো অ্যাকচুয়ালি কি করে, যখন একটা বিক্রিয়া অনুঘটকের উপস্থিতিতে ঘটে, তখন না ওই অনুঘটক সক্রিয়করণ শক্তিকে কমিয়ে দেয়। মানে দেখো এই যে দুটো গ্রাফ, আমি এই ভাষাটা পরে আসছি, এই গ্রাফটা ভাবো, এই দুটো গ্রাফ এঁকেছি, এই গ্রাফটা হচ্ছে উইদাউট অনুঘটক, সক্রিয়করণ শক্তি অনুঘটকের অনুপস্থিতিতে, তাহলে এতটা হচ্ছে, এইটা হচ্ছে মানে এইখান অব্দি, এইটা হবে এইটা, ওকে এইটা, তাহলে এতটা কি, এইখান থেকে এই যে এনার্জিটা, এইটা হচ্ছে সক্রিয়করণ শক্তি অনুঘটকের অনুপস্থিতিতে। এবারে যদি আমার ক্যাটালিস্ট ইউজ করো, অনুঘটক ইউজ করো, তাহলে দেখা যাচ্ছে সক্রিয়করণ শক্তিটা মানে তখন বিক্রিয়কটা এতটা এনার্জি গেইন করলেই প্রোডাক্ট দেওয়া শুরু করে দেয়, অর্থাৎ আমরা দেখবো যে সক্রিয়করণ শক্তিটা তখন কি কমে যাচ্ছে। দেখো অ্যাকচুয়ালি অনুঘটক কি করে না, সক্রিয়করণ কোন একটা নির্দিষ্ট বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিকে কমিয়ে দেয়। কিভাবে কমিয়ে দেয় এবং অতটা ডিটেলসে বলিনি, দরকারও নেই, কিভাবে কমিয়ে দেয় বলতো, ব্যাপারটা ধরো মনে করো, আমি সিম্পলি একটা করে দেখাচ্ছি, ধরো এ বি তৈরি করে, ধরো সি আর ডি তৈরি করে, সিম্পলি আমি দুটো বলছি। এবারে ধরো এটা উইথাউট ক্যাটালিস্ট হচ্ছে, উইথাউট ক্যাটালিস্ট, ওকে, তাহলে উইথাউট ক্যাটালিস্ট হলে তখন কি এ বিটা আগে কি করবে, এ বিটা আগে কি করবে, এ আর বি এর সঙ্গে একটা ট্রানজিশন স্টেট লাভ করবে, ধরো একটা ট্রানজিশন স্টেট লাভ করবে, তারপরে সে কি প্রোডাক্ট দেবে, তারপরে সে প্রোডাক্ট দেবে। ওকে, এবারে তুমি চিন্তা করো যেটা উইথাউট ক্যাটালিস্ট হচ্ছে, এবারে যদি আমি ধরো এই বিক্রিয়াটাই একটা ক্যাটালিস্টের উপস্থিতিতে করি, এটা ধরো ক্যাটালিস্ট, সি হচ্ছে ক্যাটালিস্ট, তাহলে দেখা যাচ্ছে এই ক্যাটালিস্ট এই এই বিক্রিয়কগুলোর সঙ্গে মিলে এমন একটা কমপ্লেক্স তৈরি করছে, এটাও কমপ্লেক্স ট্রানজিশন স্টেটের একটা অস্থায়ী যে যৌগটা বললাম কমপ্লেক্স। তো এইখানে যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, এখানেও একটা কমপ্লেক্স হবে, তবে সেখানে সেই কমপ্লেক্সটা কিন্তু এইভাবে মানে ওই বিক্রিয়কগুলোর সঙ্গে এমন মিলে এমন একটা কমপ্লেক্স তৈরি করবে, সেই কমপ্লেক্সটার যে শক্তি সেটা কি কম। আমরা দেখবো যে এর যে এইটা এইটা দেখা যাবে এই কমপ্লেক্সটা অনেকটা স্টেবল, বা তার এনার্জিটা অনেকটা কম, এটা কি অনেকটা স্টেবল ধরো,
মানে এমন ভাবে সে ট্রানজিশন স্টেটটা তৈরি করবে যে ট্রানজিশন স্টেটটা অনেকটা স্টেবল হবে। স্টেবল হয় মানে কি, আমরা তো এখনই আবার গ্রাফ তুই বুঝতে পারবে। তাহলে এই যে এইখানে তো ট্রানজিশন স্টেটটা লাভ করে, তাহলে দেখো দেখা যাচ্ছে এই ক্যাটালিস্ট থাকলে ট্রানজিশন স্টেটটা, এইখানে যে ট্রানজিশন স্টেটটা পাওয়া যাবে, ওকে, সেই তার এনার্জি দেখো অনেকটা কম। আর এর ক্ষেত্রে উইদাউট ক্যাটালিস্ট তার ট্রানজিশন স্টেটের এনার্জি কি এইখানে। তাহলে দেখো এই যে ট্রানজিশন স্টেটের এনার্জি কমে গেল বলেই তো এখানে অ্যাক্টিভেশন এনার্জি কমে গেল। তাহলে অ্যাকচুয়ালি কি করছে না, ক্যাটালিস্ট কি করছে, এবারে আমরা এই ভাষাটা বুঝতে পারবো যে কোন রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটকের অনুপস্থিতিতে বিক্রিয়াটি যে সক্রিয়করণ শক্তি সম্পন্ন পথে সংঘটিত হয়। হ্যাঁ, মানে অনুঘটকের অনুপস্থিতিতে যে সক্রিয়করণ শক্তি সম্পন্ন পথে, তাহলে অনুঘটকের অনুপস্থিতিতে সে এই সক্রিয়করণ শক্তির আহ উম, আহ, এই সক্রিয়করণ শক্তির সম্পন্ন পথে ঘটে, এই সক্রিয়করণ শক্তি সম্পন্ন পথে ঘটে এইটা। ওকে, আর অনুঘটকের উপস্থিতিতে সে একটা নিম্ন সক্রিয়করণ শক্তি, দেখো নিম্ন সক্রিয়করণ শক্তি সম্পন্ন পথে ঘটে। ওকে, যার ফলে কি প্রোডাক্ট সবাই এইখানেই আসবে, দুটোর গন্তব্য এক জায়গায়, কিন্তু এ যে পথে আসছে উইদাউট ক্যাটালিস্ট কি ঘুরে অনেকটা আসছে, আর উইদাউট ক্যাটালিস্টটা অনেকটা ঘুরে পথে আসছে। আর ক্যাটালিস্ট যেন একটা শর্টকাট পথ তৈরি করে দিয়েছে এইখানে আসার জন্য, এইখানে আসার জন্য একটা, এইখান থেকে এইখানে আসার জন্য একটা শর্টকাট পথ। মানে এর ক্ষেত্রে ভাবো বড় পাহাড় ডিঙিয়ে আসছে, এর একটা ছোট পাহাড় ডিঙিয়ে আসছে। সেই জন্য কি ক্যাটালিস্টের উপস্থিতিতে তাহলে বিক্রিয়াটা কি দ্রুত, আমরা অ্যাক্টিভেশন এনার্জি কমে যাচ্ছে, মানে যে বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি শক্তিকরণ শক্তি কম, সেই বিক্রিয়ার হার বেশি হবে। সেই জন্য কি আমরা দেখবো যে অ্যাক্টিভেশন এনার্জি হ্রাস পাওয়ার অর্থ কি বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়া। তো এটাই হচ্ছে আমাদের ক্যাটালিস্টের, আমরা এটাও কিন্তু পরীক্ষা আকারে পেতে পারি, তখন এই গ্রাফটাই একটু ভালোভাবে আঁকতে হবে। এর ক্ষেত্রে কিন্তু গ্রাফটা সুন্দর, এখানে যেমন করে আঁকা আছে এটা না উল্লেখ করেও চলে। তো যেমন ভাবে আঁকা আছে এটা কিন্তু তোমাকে, এর ক্ষেত্রে গ্রাফটা কিন্তু এইভাবে সুন্দরভাবে, এখানে এই প্রশ্নের উত্তরে এই গ্রাফটাই নেই, লিখে তারপরে এইখানে এই ছোট্ট একটু লিখে দিলেই দেখবে উত্তরের পুরো নাম্বারটা হবে। এবারে আমাদের সংঘর্ষ তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে, যে তত্ত্বটা কিছুই না, এই যে আমরা এই অ্যাক্টিভেশন শক্তিটা লাভ কিভাবে করবে। হ্যাঁ, অণুগুলো এই বিক্রিয়ক অণুগুলো ছিল এইখানে, তার এনার্জি ছিল এইখানে, তাকে আসতে হবে এইখানে, এতটা এনার্জি লাভ করতে হবে, এতটা এনার্জি লাভ করবে কিভাবে, সেই করবে কিভাবে না, তার একটা তত্ত্ব বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। মানে বিক্রিয়ক গুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করবে, সেই সংঘর্ষের ফলেই সে কি সক্রিয়করণ শক্তি বা শেষল বা সূচনা শক্তিটা লাভ করবে। ওকে, তারপরে দেখবে সংঘর্ষের জন্য আবার সব সংঘর্ষ সূচনা শক্তি লাভ করতে পারে না। বিশেষ কিছু সংঘর্ষ আছে যে সংঘর্ষকে আমরা বলছি কার্যকরী সংঘর্ষ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কার্যকরী সংঘর্ষটা কি, কার্যকরী সংঘর্ষটা হলো ধরো দুটো অণু যদি মুখোমুখি ধাক্কা হয় তবেই তো বিক্রিয়াটা ঘটবে। ওকে, মানে ধরো তুমি, আমি ওই SN1 এর কথা যদি বলি, ধরো SN1 এ আমি একটু যদি তোমাকে 3D স্ট্রাকচার করে ব্যাপারটা বোঝাই, ধরো আমার এটা হচ্ছে মিথাইল আয়োডাইড আছে। ওকে, মিথাইল আয়োডাইড, এই মিথাইল আয়োডাইডকে আমরা যদি, মিথাইল আয়োডাইড এই কার্বনটা কি, এটা তো sp3 কার্বন, তার হচ্ছে টেট্রাহাইড্রাল স্ট্রাকচার, চতুস্থলকীয় স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার, যেটা আমরা এরকম করে আঁকতাম। সেটাকে আমি এরকম করে ঘুরিয়ে লিখেছি। তো এইটা ধরো আহ এবারে এইটাকে SN1 ধরো এদিকে OH মাইনাস একে ধাক্কা দেবে, OH মাইনাসটা কি এই পেছন দিয়ে ধাক্কা দেবে। আর দেখো OH মাইনাসকে তাহলে একটা, মানে এফেক্টিভলি একে ধাক্কা দিয়ে মানে প্রোডাক্টটা তৈরি করার জন্য তাকে কিন্তু এইটা যে অক্ষতে আছে, মানে এই যে CI যে অক্ষতে আছে সেই অক্ষ বরাবরই কিন্তু তাকে আসতে হবে। সে যদি এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে আসে, তবে কিন্তু সেই ধাক্কাগুলো এফেক্টিভলি হবে না। তার ক্ষেত্রে কিন্তু তারা বিক্রিয়া করার, প্রোডাক্ট দেওয়ার জন্য রেডি হবে না, মানে প্রোডাক্ট হওয়ার জন্য যে শক্তিটা লাগে সেটা কিন্তু লাভ করতে পারবে না। কারণ এদিক দিয়ে এলে কি তখন এর সঙ্গে ধাক্কা হবে। এখানে তো একটা গর্ত এরকম একটা এর ফানেলের মতো আছে, তার ফানেলের মাঝ বরাবরই তো বেশি ফাঁকাটা পাবে। তো ফানেলের এই ধার বরাবর ফানেলের সাইড গুলোর সঙ্গে ধাক্কা লেগে যে এই ফানেলের এইখানে অব্দি আসতে পারবে না। আর তাকে কি করতে হবে, এই ফানেলের মাঝ বরাবর ফাঁকা বলে এলেই কি এই যে সংঘর্ষ, এখানে যে কার্বনটা আছে আর এখানে যে ওইজের ওটা যদি ঠিকঠাক অক্ষ বরাবর এসে ধাক্কা হয় তবেই কিন্তু এটা বেরিয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব, কিছু বিশেষ নয়, এরকম দু একটা লাইন পড়ে নিলেই ব্যাপারটা বুঝে যাবে। আর এগুলো দিয়ে খুব একটা কোশ্চেন আসে না।
জাস্ট জানার জন্য জানা, মানে এলেও আমি জাস্ট একবার দেখে নিলে আমি নিজের মতো করে লিখে দিতে পারবো। ঠিক আছে, সক্রিয়করণ সংঘর্ষ তত্ত্ব একটু পড়বি। এবারে আছে ওই নিউমেরিক্যাল গুলো না আমি একটু রেখেই দিচ্ছি, হ্যাঁ, না হলে ক্লাসটা আজকে টাইমে হবে না। ওখানেও আমি যখন একবারে আমরা রাইমার্টিন করবো তখন এই দেখো এইচএস 15-তে এসছে, এইচএস 16-তে আসছে, এই যে 2-3টে এইচএস এ এইখান থেকে কোশ্চেন আসছে, আর আসে না, আগে পরে আসে না। 19-এ আসছে, ওকে 19-এ আসছে মানে তোমাদের মানে 14-তে তো তোমাদের মানে তোমাদের যে সিলেবাসটা সেটা 2014-ই সিলেবাস, এবং সেটা সেমিস্টারে করে দিয়েছো। তো 2014 পরে 2015, 2016, 2019, সবসময় 2015 সালের প্রশ্নগুলোই করবে। কারণ 2015 সালের আগের যে প্রশ্ন সেটা আমাদের সময়ের প্রশ্ন, সেখানে দেখবে তোমাদের কিছু কিছু দেখবে অ্যাসিড অ্যানহাইড্রাইড দিয়ে যে প্রশ্ন ছিল, 2007-এ আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। আমাদের দেখবে যখন আমরা কার্বক্সিলিক, তোমরা যেমন অ্যালডিহাইড কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড পড়ছো, আমাদের সময় কিন্তু মানে কার্বক্সিলিক অ্যাসিডের অনেক ডেরিভেটিভও কিন্তু আলোচনা হচ্ছিল, মানে আলাদা আলাদা চ্যাপ্টার ছিল। অ্যাসিড হ্যালাইড দিয়ে তোমাকে পড়তে হচ্ছিল, অ্যাসিড হ্যালাইড দিয়ে, অ্যাসিড এস্টার দিয়ে তোমাকে পড়তে হতো, হ্যাঁ, তারপরে অ্যাসিড অ্যানহাইড্রাইড দিয়ে পড়তে হতো। তাই প্রত্যেকটা আবার আলাদা আলাদা, মানে একটা একটা মানে চ্যাপ্টারের নামই ছিল অ্যাসিড ডেরিভেটিভ, মানে অ্যাসিড সংজাত যৌগ, মানে এরকম একটা আলাদা চ্যাপ্টার ছিল। অ্যাসিড সংজাত যৌগের মধ্যে অ্যাসিড অ্যামাইড, এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, তো সবগুলো এসে যেত। তাই ওখানে কোশ্চেন 2001-2 এর কোশ্চেনও এইগুলো দিয়ে কোশ্চেন আছে, অনেক অ্যাসিড অ্যানহাইড্রাইড দিয়ে কোশ্চেন আছে। তাই ওগুলো তো করে লাভ নেই। সবসময় 2015 যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে যাও তাহলে দেখবি 2015 পরের কোশ্চেন গুলোই করবে। 2015, তাহলে 16, দেখো 19, তাহলে এই অঙ্কগুলো একবার দেখো, অঙ্কটা নিজেও পড়লে দেখলে বুঝতে পেরে যাবে, আমার মনে হয় বোঝানোরও দরকার হবে না। হুম মানে একবারে সিম্পল ভাবেই অঙ্কটা আছে। এই যে দেখো 10 গুণ হয়ে গেছে, এখানে 10 গুণ করে দিয়ে তার ভ্যালু গুলো বসিয়ে দিয়ে করে দিয়েছে। একটু বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে আমি তো অবশ্যই অঙ্কগুলো যখন রায়মার্টিনে এই অঙ্কগুলোই তো আসবে তখন আমি সেটা করে, তাহলে ব্যাপারটা দুবার আমি দেখেছি। আগেরও প্রথম চ্যাপ্টার করতে গিয়ে কিন্তু দুবার বেকার হয়েছে। আমি অনেক অঙ্ক আগে নোটেও আলোচনা করেছি, আবার রায়মার্টিনের আলোচনা, যেহেতু আমার প্রথমটা রায়মার্টিনের সবগুলো আলোচনা করা আছে, সব প্রশ্নের দুবার আলোচনা করা হয়ে গেছে। এবার আছে অনুঘটন বা ক্যাটালিসিস। তাহলে অনুঘটকের উপস্থিতিতে যে বিক্রিয়ার হার বা বৃদ্ধি পায়, কোনো অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার হার হ্রাসও পায়, সেরকম বিশেষ কিছু অনুঘটক আছে। কিন্তু বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে। হুম তাহলে সেটাকে আমরা কি বলবো? অনুঘটক। মানে কিছু পদার্থ আছে যারা কি বিক্রিয়ার, এটাই আমরা অনুঘটকের সংজ্ঞা সেই ছোট তার ক্লাস থেকেই পড়ে আসছি, যে যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় কি উপস্থিত থেকে বিক্রিয়ার হ্রাস বৃদ্ধি বা হ্রাস ঘটায় কিন্তু নিজে কি বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে, সেটাকে অনুঘটক বলে। আর অনুঘটন কাকে বলে? না, অনুঘটকের দ্বারা এই যে বিক্রিয়া সংঘটিত হচ্ছে, বা অনুঘটকের দ্বারা কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার প্রক্রিয়াকে কি, যে প্রক্রিয়া, এই যে বললাম যে আমরা সক্রিয়করণ শক্তি কমিয়ে দিচ্ছে, যে প্রক্রিয়ায়, মানে অনুঘটকটার ফাংশনটাকে কি বলছে? অনুঘটন। ওকে, আহ অনুঘটক দ্বারা কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার প্রক্রিয়াকে অনুঘটন বলে। এবারে আমাদের উদাহরণ দেব। এখানে দেখো, আমরা পটাশিয়াম ডাইক্লোরেট একটু ব্যাখ্যা করে দেবো। পটাশিয়াম ডাইক্লোরেটকে আমরা যদি উত্তপ্ত করি, এই উত্তপ্তটা এই উপরে লিখবে, আমি তো আর এখানে তীর চিহ্নের উপরে লেখার আমার অপশন নেই, তাই আমি লিখেছি। তাহলে কেসিএল, পটাশিয়াম পারক্লোরেটকে আমরা যদি পটাশিয়াম ক্লোরেট বলছি, পটাশিয়াম ক্লোরেটকে যদি KClO3 কে আমরা যদি টেম্পারেচার দিই, KClO3 কে 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে সে KCl আর অক্সিজেন ভেঙে যাবে। দেখবে KClO3 থেকে অক্সিজেন পাওয়া যায়, এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, কমন বিক্রিয়া। তাই এই বিক্রিয়ায় আমরা যদি উইথাউট ক্যাটালিস্ট করি, তাহলে সেখানে টেম্পারেচারটা লাগে দেখো 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি তার মানে কি অনেকটা, মানে ওই এটাকে সক্রিয়করণ শক্তি বা লাভ করার জন্য বাইরে থেকে এতটা টেম্পারেচার দিতে হচ্ছে। কিন্তু যদি MnO2, ম্যাগনেসিয়াম অক্সাইডের উপস্থিতি ঘটায়, তাহলে বিক্রিয়াটা 200 ডিগ্রি সেলসিয়াসে ঘটে যাবে, অর্থাৎ সেখানে 500 ডিগ্রি দিলে বিক্রিয়ার বেগ আরো বেড়ে যাবে। ওকে, মানে যে বিক্রিয়াটা 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে, সেটা 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াসেই ঘটে যাবে। কার উপস্থিতিতে? MnO2 উপস্থিতিতে। অর্থাৎ আমরা একরকম বলতে পারি যে MnO2 থাকলে বিক্রিয়ার বেগ কম তাপেই দ্রুত গতিতে ঘটতে থাকবে। এখানে বেশি তাপে ঘটছিল, কিন্তু দেখা যাবে এটা কম তাপে লাগবে, আবার দ্রুত বিক্রিয়াটাও দ্রুত গতিতে ঘটবে, কারণ MnO2 নিশ্চয়ই এমন ভাবে এর সঙ্গে মিলে একটা কমপ্লেক্স তৈরি করবে যাদের যে কমপ্লেক্সটা এনার্জি কি কম। ওকে, তাহলে এটা হচ্ছে অনুঘটক। MnO2 হচ্ছে অনুঘটক। এবার অনুঘটকের শ্রেণীবিন্যাস, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অনুঘটক এর শ্রেণীবিন্যাস।
এটা পার্থক্যটা বোধহয় আমার দেওয়া হয়নি, পার্থক্যটা আমাকে দিয়ে দিতে হবে, পার্থক্য কিন্তু আছে। সেটা হচ্ছে অনুঘটকের শ্রেণীবিন্যাস করব। অনুঘটকের শ্রেণীবিন্যাস করলে দুভাবে আমরা পাবো, দুটো ভাগ পাবো। একটা হচ্ছে সমসত্ব অনুঘটক আর অসমসত্ব অনুঘটক, হোমোজিনিয়াস ক্যাটালিস্ট আর হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। হোমোজিনিয়াস ক্যাটালিস্ট কি না, যদি অনুঘটক এবং বিক্রিয়া একই অবস্থায় থাকে, মানে একই ভৌত অবস্থায়, বলতে গেলে একই ফেজ, ফেজ একটা ভৌত অবস্থাকে ডিফাইন করে, একই ভৌত অবস্থায় থাকে, তবে সেটাকে বলবো সমসত্ব অনুঘটক। একবারে সিম্পল, মানে দেখো এই যে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন, এখানে যে নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে ক্যাটালিস্ট। নাইট্রাস অক্সাইডের উপস্থিতিতে কি ঘটছে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে, SO3। তাহলে এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থগুলো, বিশেষ করে বিক্রিয়ক পদার্থগুলো যে স্টেটে আছে, গ্যাসিয়াস স্টেটে আছে, তাহলে ক্যাটালিস্টটাও কি একই স্টেটে আছে, গ্যাসিয়াস স্টেটে। তবে সেই জন্য কি এই ক্যাটালিস্টটাকে কি বলবো, সমসত্ব অনুঘটক। সমসত্ব অনুঘটক যদি বিক্রিয়ক অণুগুলোর যে স্টেট, ফিজিক্যাল স্টেট, গ্যাস গ্যাস গ্যাস, আর অসমসত্ব অনুঘটক যখন অনুঘটক এবং বিক্রিয়ক গুলো ভিন্ন অবস্থায় থাকে, ডিফারেন্ট ফেজে থাকে, তবে তখনই আমরা কি বলবো, সেটাকে অসমসত্ব অনুঘটক। এখানেও আমরা জানি যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যখন জল তৈরি হয়, তখন একটা ক্যাটালিস্ট লাগে, সেটা হচ্ছে প্লাটিনাম। এখন প্লাটিনাম তো সলিড, দেখো হাইড্রোজেন হচ্ছে গ্যাস, অক্সিজেন গ্যাস, অথচ ক্যাটালিস্টটা কি সলিড। এছাড়া হেবার পদ্ধতিতে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়, কিন্তু এখানে যে একটা অনুঘটক লাগে সেটা কি আয়রন, আয়রন কি সলিড। তাহলে এক্ষেত্রে এই অনুঘটকটা কি হেটারো হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। হ্যাঁ, বাস এই বিষয়টা জাস্ট মনে রাখবে। এবারে এই অনুঘটকের রিলেটেড কিছু টার্ম বা অনুঘটক রিলেটেড কিছু বিষয় আমাদের মনে রাখা উচিত, বা সেটা ঠিক শ্রেণীবিন্যাস নয়, কিন্তু এর রিলেটেড বিষয় এটা। ধরো আমরা কিছু পদার্থ অনুঘটকের ইকুইভ্যালেন্ট কিছু বিষয় আছে, সেটাই আমরা আলোচনা করব। সেটা হচ্ছে বাধক বা ইনহিবিটর, নিবারক। বাধক কি, কোনো কোনো বিক্রিয়ায় দেখবো যে 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 পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার হারকে কমিয়ে দেয়, সেটাকে বলবো বাধক। যেমন ধরো H2O2 বিয়োজনে এই যে ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড হচ্ছে বাধক হিসেবে কাজ করে। H2O2 ভেঙে কি তৈরি করে, জল আর H2O2 ভেঙে কি তৈরি করে, জল আর অক্সিজেন। তাহলে এই H2O2 ভাঙন দূর করার জন্য, মানে ভাঙনের একটা হার, H2O2 কিন্তু খুব একটা স্টেবল যৌগ নয়, সে জল আর অক্সিজেনে ভেঙে যায়। তাহলে আমরা যদি এর ভাঙনের হারটাকে কমাতে চাই, তাহলে আমরা কি যোগ করবো, H3PO4, ফসফরিক অ্যাসিড, H3PO4 যোগ করবো। তেমন দেখো অনুঘটক উদ্দীপক, এটা আমরা পড়েছি আগে, প্রমোটার, অনুঘটক উদ্দীপক, বা মোডারেটার বলা যায়। মোডারেটার, দেখবে আমরা এটা পড়েছি, মোডারেটার বা প্রমোটার, এটা মোডারেটারও বলে, মোডারেটার। ওকে, আমি ঠিক করে দেবো, অ্যাড করে দেবো। যে পদার্থ অনুঘটকের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে সেটাকে বলে অনুঘটক উদ্দীপক। যেমন ধরো এই বিক্রিয়াটা আমরা এখানেই পড়েছি যে হেবার পদ্ধতিতে ওই যে অ্যামোনিয়া যখন তৈরি করি, তখন দেখবে আমরা আয়রন অনুঘটক তো ব্যবহার করি। যখন নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি অ্যামোনিয়া তৈরি করে, তখন আমরা দেখবে এখানে Fe অনুঘটক পাশাপাশি একটা K2O বা Al2O3 এর মিশ্রণ বা মলিবডেনাম, এখানে এটাও উল্লেখ করে দিলে হতো, এটা বা মলিবডেনাম, এমও। এই K2 পটাশিয়াম, পটাশিয়াম অক্সাইড আর Al2O3 অ্যালুমিনা, এই দুজনের মিশ্রণ বা মলিবডেনাম। এটা কি, মানে এটা যদি থাকে এখানে, যদি এমও হচ্ছে মোডারেটারের কাজ করে, এই মলিবডেনাম বা এটা যদি থাকে, তাহলে অনুঘটকের ক্রিয়া আরো বেড়ে যায়। অনুঘটক যে হারে বেগটা বাড়ছে, মানে তার সক্রিয়তা, অনুঘটকের যে এখানে আয়রন অনুঘটক আছে, সেই আয়রন অনুঘটকের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। হবে আয়রন অনুঘটকের কর্মক্ষমতা বৃদ্ধি করে। তাই এটাকে বলা হচ্ছে, এদেরকে কি বলা হচ্ছে না, অনুঘটক উদ্দীপক। এবারে দেখো একই রকম আমরা এটা রিসেন্ট পড়ে এলাম অর্গানিকের, অনুঘটক বিষ। অনুঘটক বিষ কি না, কিছু কিছু বিক্রিয়া আছে যেখানে অনুঘটকের কার্যক্ষমতাকে নষ্ট করে, তাকে বলে অনুঘটক বিষ। এখানে আমরা অনেক সময় যদি হেপার পদ্ধতিতে অ্যামোনিয়াটা ভাঙাটা দূর করতে চাই বা কমাতে চাই, তাহলে আমরা H2S অনুঘটক ব্যবহার করবো, বা সবচেয়ে যেটা আমি ইম্পর্টেন্ট দিন, সেটা কি আমরা ওই ট্রিপল বন্ডকে, ধরো অ্যাসিটিলিনকে আমরা যদি হাইড্রোজেন এর উপস্থিতিতে আমরা এইটা দিলে কি, এইটা দিলে
সে আগে একবারে একই সঙ্গে সে ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। কিন্তু আমি যদি হাইড্রোজেন, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিই, এই বেরিয়াম সালফেটটাকে এখানে অনুঘটক বীজ হিসেবে কাজ করছে, তাহলে দেখবো বিক্রিয়াটা ডবল বন্ডেই থেমে যাবে। এটা কি করে হয়? এটা তো আগে ডবল বন্ড হয়, এটা একটা হাইড্রোজেন অ্যাড হয় আগে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, তখন ট্রিপল বন্ডে ডবল বন্ড, তারপরে আবার কি এইটা। তাহলে এই ক্যাটালিস্ট থাকলে, এটা তো ক্যাটালিস্টের কাজ করছে, তাহলে বিক্রিয়ার বেগটা এইখানে এসে থামবে না, সে এইখানে এসে থামবে। কিন্তু আমি যদি চাই যে ট্রিপল বন্ডকে ডবল বন্ড করতে, তাহলে আমি কি এখানে একটা অনুঘটক ব্যবহার করি, অনুঘটক বীজ ব্যবহার করি। এটা অনুঘটক, প্যালাডিয়ামটা অনুঘটক, বেরিয়াম সালফেটটা হচ্ছে কি অনুঘটক বীজ। এবং এই দুটোর জোড়কে আমরা কি বলি? লিন্ড-লার অনুঘটক। লিন্ড-লার অনুঘটক, সেই ক্লাস 10 থেকে কিন্তু আমরা এটা পড়ছি, লিন্ড-লার অনুঘটক। ওকে, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেটের জায়গায় অনেক সময় ক্যালসিয়াম কার্বনেটও আছে, কিছু কিছু ক্যালসিয়াম কার্বনেট নিলেও চলে। তাহলে অনুঘটক বিষ। স্বয়ং অনুঘটক কি জাস্ট একটু পড়ে নেবে যে কোনো বিক্রিয়া আছে আর বাইরে থেকে আর অনুঘটক যোগ করতে হবে না, যেটা বিক্রিয়াত পদার্থ সেটাই কি অনুঘটকের কাজ করে। যেমন ধরো KMnO2 কে আর অক্সালিক অ্যাসিডের মিশ্রণে উৎপন্ন Mn2+, এখানে অ্যাকচুয়ালি Mn2+ মানে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয়। এই ম্যাঙ্গানিজ সালফেটটাই মানে এদের দুজনের মিলে ম্যাঙ্গানিজ না ম্যাঙ্গানিজ অ্যাসিডের তৈরি হয়। H2SO4 নিলে ম্যাঙ্গানিজ সালফেট হতো, এখানে অ্যাসিডটা নিয়েছে অক্সালিক অ্যাসিড, তাহলে ম্যাঙ্গানিজ অক্সালেট বলে একটা যৌগ তৈরি হয়। সেই যৌগের এই যে তার মধ্যে যে Mn2+, এই Mn2+ আয়নগুলোই কি ক্যাটালিস্টের কাজ করে। অর্থাৎ এখানে প্রোডাক্ট হিসেবে মনে করো, সিম্পলি ভাবেই অতটা বিক্রিয়া দিতে হবে না। KMnO4 অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় এই Mn2+ এমন একটা পদার্থ তৈরি হয় যার মধ্যে Mn2+ আয়ন আছে, সেই Mn2+ আয়ন এখানে অনুঘটকের কাজ করে, মানে Mn অনু তাহলে এখানে দেখবো যে বিক্রিয়াটা প্রথমের দিকে ধীরে ধীরে ঘটবে। হ্যাঁ, বিক্রিয়াটা প্রথমের দিকে ধীরে ঘটবে, পরে যতই এটা তৈরি হবে, অর্থাৎ প্রোডাক্ট মানে এই যে অনুঘটক যেটা কাজ করবে, সেই প্রোডাক্টটা যত উৎপন্ন হবে, তাহলে দেখবো কে বিক্রিয়াটা তত দ্রুত গতিতে হবে। তো বিক্রিয়াটা প্রথমে শুরুতে ধীরে, পরে দ্রুত গতিতে ঘটে। চার্জ শেষ হয়েছে, তাড়াতাড়ি আমি করে দিই। এটা সিম্পল, এগুলো নিজে পড়লেই বুঝতে পারবে। এনজাইম কাকে বলে না, আমাদের শরীরের মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটছে, বিভিন্ন জৈব রাসায়নিক, ধরো আমাদের খাবারটা হজম হচ্ছে কি করে, তো সেখানে দেখবে কিছু লালা রস মিশে যাচ্ছে বা কিছু উৎসেচক বেরোচ্ছে। তো সেইটাও কি তাহলে ওই খাবারকে হজম করার জন্য ওটা একটা রাসায়নিক বিক্রিয়া, সেই রাসায়নিক বিক্রিয়ায় কিছু পদার্থ এসে সেই মানে সেই হজমটাকে আমাদের আরো দ্রুত করে, সেই বিক্রিয়াটাকে দ্রুত করে। তা সেটা কি যে শরীরের মধ্যে যে, তাহলে এনজাইম হলো জীবদেহে উৎপন্ন জৈব অনুঘটক। জীবদেহে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং জীবদেহে যে সমস্ত অনুঘটক উৎপন্ন, মানে ওই সমস্ত বিক্রিয়ায় যে একটা থার্ড পার্টি একটা পদার্থ যেটা বিক্রিয়ায় জাস্ট উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায়, সেটা শরীর থেকে উৎপন্ন হচ্ছে, তাই কি সেটাকে আমরা বলছি কি এনজাইম। বা এনজাইম অ্যাকচুয়ালি একটা জৈব অনুঘটক। ওকে, দেখো এটা একটা উদাহরণ দিয়েছি, যেমন এই যে ইনভার্টেজ অফ এনজাইম, মানে সুক্রোজের যে আমরা বিশ্লেষণ হয়, আদ্র বিশ্লেষণ হয়, সুক্রোজের যে আদ্র বিশ্লেষণ হয়, সেখানে ইনভার্টেজ বলে একটা পদার্থ আছে, সেটা এনজাইমের কাজ করে। সেটা জৈব অনুঘটকের কাজ করে, ইনভার্টেজ এনজাইমের কাজ করে। ইনভার্টেজ এটা একটা পদার্থ, সেটাকে এনজাইম এর কাজ করে। তো এরকম আমরা ব্যাপারগুলো জাস্ট দেখে নেব। এনজাইমের বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্যটা পড়ে নিও, এগুলো জাস্ট একটা 1-2 নাম্বারের মতো করে একটা রেডি করো। এনজাইম কাকে বলে, কাকে বললে একটা উদাহরণ দেবে, একটাই উদাহরণ দেবে, সঙ্গে কিছু বৈশিষ্ট্য লিখে দেবে, বাস 2 নাম্বার হয়ে যাবে। তারপর দেখো এই যে সর্বোত্তম তাপমাত্রা পিএইচ কি, না কিছু কিছু মানে এই এনজাইমের ক্ষেত্রে আমরা দেখবো যে মানে এই যে ওই বিক্রিয়াটার ক্ষেত্রে এনজাইমটা তখনই ভালো কাজ করবে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাকে রাখা হবে। মানে বিক্রিয়াটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটলে এবং সেই বিক্রিয়ার একটা পিএইচ যদি নির্দিষ্ট একটা বিশেষ পিএইচ থাকে, মানে বিশেষ বিশেষ এনজাইমের একটা এনজাইমের কার্যপ্রণালী বা কার্যক্ষমতাটা ডিপেন্ড করছে ওই বিক্রিয়ার তাপমাত্রা এবং ওই বিক্রিয়ার পিএইচ এর উপর। হ্যাঁ, যে তাপমাত্রা ও পিএইচ এ এনজাইমের কার্যক্ষমতা সর্বাধিক হয় তাকে সর্বোত্তম তাপমাত্রা বা সর্বোত্তম পিএইচ বলে। ওকে, এটা এনজাইম রিলেটেড বিষয়, যে একটা নির্দিষ্ট তাপমাত্রা পিএইচ এ এনজাইমের কার্যক্ষমতা সর্বাধিক হবে, সেই নির্দিষ্ট তাপমাত্রা বা সেই তাপমাত্রাকে আমরা সর্বোত্তম বা অপটিমাম টেম্পারেচার আর অপটিমাম পিএইচ বলা হচ্ছে। আর এই অনুঘটক তত্ত্বটাকে আমরা তালা চাবি
ও মতবাদ দিয়ে, এটা বোধহয় বায়োলজিতে তোমাদের আছে। এত আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট মনে রাখবে এনজাইম আর সাবস্ট্রেট বলতে বিক্রিয়ক, মানে এটা এটা মানে এখানে এনজাইমটা অনুঘটক, মানে কিভাবে বিক্রিয়ার বেগ বাড়িয়ে দিচ্ছে, মানে যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোর বেগ বাড়িয়ে দিচ্ছে, সেটা আমরা আহ তালা চাবি, লক এন্ড কি তালা চাবি মতামত অনুযায়ী, এটাও তোমাদের আছে না, আমাদের বইয়ে আছে না, এটা কোনোদিনই আসেনি, আনইম্পর্টেন্ট একটা বিষয়। জাস্ট আমি মনে রাখবে যে এটা কি দিয়ে মানে তত্ত্বটাই, জাস্ট নামটা মনে রাখবে যে তালা চাবি মতবাদ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। আর আমরা অনুঘটকের পার্থক্য করে নেব, এনজাইম আর অনুঘটক। তাহলে এটা জীব দেহের মধ্যে পাওয়া যায়, এটা জীব দেহের দেহ থেকে পাওয়া যায় না। আর জীবদেহে একটা তাপমাত্রায়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে, জীবদেহের তাপমাত্রায় কাজ করে। আর এটা কি, এই সমস্ত অনুঘটক বিশেষ করে উচ্চ তাপমাত্রায়, উচ্চ নিম্ন বিভব, বিভিন্ন তাপমাত্রায় এটা ঘটতে দেয়। মানে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা সেটা ফিক্স করা, মানে নির্দিষ্ট তাপমাত্রায় সেটা ঘটে, সেটা উচ্চ হতে পারে, নিম্ন হতে পারে। ওকে, বাস। তাহলে আজকে আমাদের শুধু এই চ্যাপ্টারের নিউমেরিক্যাল পার্টটা, অবশ্য জিরো অর্ডারের নিউমেরিক্যাল পার্টটা আমার ভিডিওতে, মানে জিরো অর্ডারের ভিডিওতে আছে, অর্থাৎ সেকেন্ড ভিডিওতে। কিন্তু তারপরের আমি নিউমেরিক্যাল একটা আলোচনা করলাম না, কিন্তু আমাদের পরের সপ্তাহ থেকে অ্যাকচুয়ালি আমি শুরু করে দেবো। আগে আমি নিউমেরিক্যাল গুলোই, ধরো টপিক 2 থেকে হয়তো আমাদের নিউমেরিক্যাল আমরা পেয়ে যাবো। টপিক 1টা হয়তো আমরা একটু পরে করব, টপিক 2 থেকে আমরা রায়মার্টিনের সলিউশন পরের ক্লাসে আমরা করব। আর রিভিশন ক্লাসটা আমাদের কবে নেব একটু গ্রুপে আর একটু আলোচনা করতে হবে। অর্থাৎ আমরা পরের সপ্তাহ থেকে 2 দিন আমাদের নর্মাল ক্লাস হবে, আর একদিন আমাদের রিভিশন ক্লাস হবে। চলো।